আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কুইকবুক এবং জেরোতে আপনারা ফাইবারে গিগ খুলবেন 3টা ফার্স্টে, তারপরে তো এক্সপেরিয়েন্স হয়ে গেলে তখন আপনার পছন্দ মতো আপনি গিগ খুলতে পারবেন। ফার্স্ট গিগ খুলবেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং রিসিভেবল, এই দুইটা একসাথে খুলবেন। একটা গিগের মধ্যে দুইটার ইনফরমেশন দিবেন। অ্যাকাউন্টস রিসিভেবল কি? কাস্টমারের যা কাজ আছে এটা আপনি জানেন। এটা নিয়ে কথা হলে আপনাকে যে বলছিলাম যে ওই যে সেভ করে রাখতে ফোল্ডার করে কাস্টমার ইনভয়েস এস্টিমেট হাবি যাবে, এগুলো পাঠিয়ে দিবেন। তারপর রিপোর্টে যাবেন। রিপোর্ট কুইকবুকে, রিপোর্টে গিয়ে কাস্টমার এজিং সামারি বলে একটা রিপোর্ট আছে। কাস্টমার লিখলে রিপোর্টের ওই যে সার্চ করে কাস্টমার লিখলে কাস্টমার রিলেটেড যে এগুলো আছে, এই এজিং সামারিটা ডাউনলোড করবেন। কবে থেকে? 2020 থেকে ডেট দিবেন, অথবা অল ডেট দিবেন। অল ডেট দিয়ে এটা ডাউনলোড করবেন, এটাও রেখে দিবেন। তাহলে হবে কি, এই কাস্টমার টোটাল যে কাস্টমারের যে হিস্ট্রি, এই হিস্ট্রির সাথে আপনি যে ইনভয়েস এস্টিমেট করছেন এগুলো কিন্তু মিলে যাবে। বুঝছেন? এগুলো রেখে দিবেন। তো যখন আপনি অ্যাকাউন্টস পেয়েবল বা সরি অ্যাকাউন্টস রিসিভেবল করবেন, তখন যদি ডেটা চায় এই ডেটাগুলো দিবেন। সেকেন্ড হচ্ছে করবেন অ্যাকাউন্টস পেয়েবল, মানে ওই একটার মধ্যে, একটা গিগের মধ্যে। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল করে কি করবেন, ওই আপনার যতগুলা সাপ্লাই রিলেটেড যতগুলা জিনিস আছে, ওই যে আপনাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম এক্সেলে, এগুলো সব ফোল্ডার করে করে রেখে দিবেন। ঠিক একইভাবে সাপ্লায়ার সামারি নামে একটা রিপোর্ট নামাবেন, ঠিক আছে, অল ডেট দিয়ে, এগুলো সব এক জায়গায় রেখে দিবেন। তাহলে হবে কি, আপনার ওই গিগের জন্য আপনার ডকুমেন্ট রেডি থাকলো। শুধু ওই গিগ না, আপনি যদি কি বলে এটা, লিঙ্কডইনে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, লিঙ্কডইনেও কিন্তু আপনার যদি অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে আপনার কি হবে, এই জিনিসগুলো সাথে সাথে চাওয়া মাত্র দিতে পারবেন। এটা গেল একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে পেরোল। পেরোল অ্যাকাউন্টিংটাকে বুঝতে পারছেন সবাই কুইকবুকে? মানে আপনার এখন মনে নাই, কিন্তু আপনি বুঝতে পারছিলেন কিনা ওই সময়টা বলেন। তাহলে যদি বুঝতে পেরে থাকেন তাহলে দেখলেই মনে পড়ে। ওকে, পেরোলের আপনি কুইকবুক এবং জেরো দুইটার পেরোল অ্যাকাউন্টিং পারেন, এইটা দিয়ে আপনি একটা গিগ খুলবেন খুব সুন্দর করে। অন্য কোনো ইনফরমেশন দিবেন না, আমি ব্যাংক রিকনসিলেশন পারি, এই পারি, সে কোনো ইনফরমেশন দিবেন না, শুধু পেরোল। আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলি। এটা হচ্ছে, ধরেন একজন একটা গিগ খুলছে বা একজন একটা প্রোফাইল দাঁড় করাইছে, যার প্রোফাইলে সব আছে, সে সব পারে, এই লোককে কেউ নক দেন। ঠিক আছে, আপনি শুধু একটা জিনিস নিয়ে দৌড়ান, আপনার স্পেশালিটি একদিকে নিয়ে যান, দেখবেন ওই রিলেটেড কাজ আপনি পাচ্ছেন এবং ওই রিলেটেড লোকজন আপনাকে নক দিবে। ওকে, তাহলে আরেকটা গিগ খুলবেন পেরোল। পেরোলের কাজ, পেরোল কিভাবে করবেন, আমি আজকের ব্যাংক রিকনসিলিয়েশন দেখা, নেক্সট ক্লাস দেখাবো পেরোল। ঠিক আছে, পেরোলটা হয়ে গেলে আপনি আরেকটা খুলবেন ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক আর ক্রেডিট কার্ড, ব্যাংক এবং ক্রেডিট কার্ড দূরে পারেন। ব্যাংক আর ক্রেডিট কার্ডের মধ্যে শুধু তফাৎ কি, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, রিভার্স। এখন কিন্তু আর করতেও হয় না, এখন কিন্তু ওই যে আপলোড করার পর রিভার্স বলে একটা অপশন আছে, মানে ক্লিক করলেই রিভার্স হয়ে যায়। তাহলে আপনি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আর এত কিছুই দরকার নেই, একদম ব্যাংকের মতো করবেন, জাস্ট আপলোড করার আগে ওই রিভার্সে একটা টিক দিয়ে দিবেন, তাহলে প্লাস সব মাইনাস হবে, মাইনাস সব প্লাস হয়ে যাবে। এটা দেখছেন তো, খেয়াল করছেন না? ওকে, তাহলে আপনি 3টা গিগ ফাইবারে, আর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, এই লিঙ্কডইন প্রোফাইলটা যে কোনো একটা দিকে ফোকাস করেন। আপনি যদি আমার লিঙ্কডইন আমারটা দেখেন, আমারটা দেখলে আমার এক্সপেরিয়েন্সে যা দেখবেন, আমার ফার্স্ট জব লেখা আছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনে আমি কাজ করছি কি, আমি ফার্স্ট স্টুডেন্ট অবস্থায় জয়েন করছি, তখন আমি কল সেন্টারে চাকরি করতাম, 1 to 1-এ। ওকে, মানুষ যে 1 to 1-এ ফোন দেয়, আমি তো ওখানে কাজ করতাম। এরপর আমার আফটার গ্রাজুয়েশন আমি পার্মানেন্ট হই কাস্টমার এক্সপিরিয়েন্স। ওকে, এই 1 to 1-এ থাকাকালীন আমি কি করতাম, আমি 6 মাসের একটা প্রজেক্টে ছিলাম, ইন হাউস কোম্পানিতে। সেটা হচ্ছে শিডিউলিং অ্যান্ড আপনার কি বলে পেরোল। ওকে, মানে এই যে আমাদের কাস্টমার সার্ভিসে, তখন হচ্ছে কাস্টমার সার্ভিস বলতো এটাকে, 1 to 1-এ প্রায় 2000 স্টাফ ছিল, 2200 স্টাফ ছিল, পার্মানেন্ট টেম্পোরারি স্টুডেন্ট মিলে। তো এই 2200 স্টাফের যে একটা শিডিউলিং করতে হতো, কে কখন কাজ করবে, তো স্টুডেন্টদের তো মানে আওয়ারলি ছিল, 6 ঘন্টা শিফট ছিল, কার কতক্ষণ শিফট থাকবে, এগুলো ম্যানেজ করার জন্য ইন হাউস ভিতরে একটা টিম করতো আর কি। হ্যাঁ, প্রায় 20, 25, 50 জন একটা টিম থাকতো। সেই টিমে আমি কাজ করছি 6 মাস। 6 মাস সেখানে কাজ করার কারণে আমি পেরোলের বিষয়টা জানি, প্রসেস কিভাবে করে। ওকে, তো আমি গ্রামীণ ফোনের এক্সপিরিয়েন্সটা, যদিও আমি 2-3 ধরনের কাজ করছি ওখানে, বাট আমি ফোকাস করছি এক জায়গায়, সেটা হচ্ছে পেরোল।
শিডিউলিং অ্যান্ড পেরোল। দেন আমি ওখান থেকে যখন গেছি প্রাণ আরএফএল গ্রুপে, শিডিউলিং অ্যান্ড পেরোল মানে পেরোল অ্যাকাউন্টিংটাকে আমি ফোকাস করছি। হ্যাঁ বলেন। পেরোলের সংজ্ঞা হচ্ছে টাকা পয়সা দেওয়া আর কি নিজেদের স্টাফদের, বুঝছেন? নিজেদের যে স্টাফ আছে যাকে আপনি বেতন দেন, সোজা সোজা কথা বেতন দেওয়া আর কি, বেতন দেওয়ার টোটাল প্রসেসটাকে পেরোল। ওকে, সেটার মধ্যে আপনার ওই যে টাইম থেকে শুরু করে কত টাকা বেতন, তার বোনাস টোনাস সবকিছু মিলে একটা হিসাব হয়, তার টাইম কাউন্ট হয়, সবকিছু মিলে তার কোনো পেনশন আছে কিনা সবকিছু মিলে পেরোল আর কি, তার বেতনটা যেটা যায় এটা হলো পেরোল। ওকে, এখন এরপরে আমি কি করছি, এরপরে আমি আহ, যখন আমি প্রাণ আরএফএল ছিলাম তখন আমি ছিলাম ভেন্ডর ম্যানেজমেন্ট। আমরা ভেন্ডর হায়ার করতাম বিভিন্ন প্রজেক্টের জন্য, বিভিন্ন কাজের জন্য, কোম্পানিতে বহু ভেন্ডর লাগে, ঠিক আছে? ভেন্ডর হায়ার করতাম, ভেন্ডর সাথে এগ্রিমেন্ট করতাম যে তোমার কাজ হচ্ছে এই, তোমার রেট এত, এইভাবে। তো সেগুলো সাপ্লাই দিত। সেটা টেম্পোরারি শর্ট টার্ম প্রজেক্ট হতে পারে, লং টার্ম হতে পারে, পার্মানেন্ট ভেন্ডর হতে পারে। হুম, এবং তাদেরকে কখন কি পেমেন্ট দিতে হবে এই ভেন্ডর ম্যানেজ করতাম। ভেন্ডর ম্যানেজমেন্ট মানে কি আলটিমেটলি অ্যাকাউন্টস পেয়েবল সাপ্লায়ার, ভেন্ডর কিন্তু সাপ্লায়ার, সাপ্লায়ার না। তো আমি ওখানে আমার আমার প্রোফাইলে আমি দেখাইছি কি, আমি দেখাইছি ভেন্ডর ম্যানেজমেন্ট মানে সাপ্লায়ার অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করতাম আমি। আসলেই তো তাই, ঘটনাটা তো তাই, অ্যাকাউন্টস পেয়েবলই না, আমি টাকা দিচ্ছি তো তাদের। তো এখন যেটা হচ্ছে যে এই ভেন্ডর ম্যানেজমেন্ট করতে যায় আমার কিছু ছোট ছোট প্রজেক্ট থাকতো, হ্যাঁ, এই প্রজেক্টগুলোতে আবার আমরা টেম্পোরারি স্টাফ নিতাম 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 2 সপ্তাহের জন্য, হ্যাঁ, এরকম টেম্পোরারি স্টাফ নিতাম। তাহলে এই স্টাফ গুলোর স্যালারি আমার হাত দিয়ে যেত, তার মানে ওখানেও একটা পেরোলের ব্যাপার চলে আসে, ঠিক আছে? তার মানে ওইখানে পেরোল এবং অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টস পেয়েবল এই দুইটাই কিন্তু আমি ম্যানেজ করতাম। আপনি আমার ইয়েতে গেলে দেখবেন যে এরকম ব্যাপারগুলো আছে। তারপরে আমি লাস্ট জব করছি হচ্ছে ধরেন এটার পরে আমি আরেক জায়গায় গেছি, সেটা হচ্ছে কি, সেটা হলো ধরেন ইউকে বেসড আরেকটা কোম্পানি, রিক্রুটিং এজেন্সি, হ্যাঁ, সেখানে আমি পেরোলের কাজই করছি। এখন যে কোম্পানি আছে সেখানে পেরোলের কাজই। তার মানে আমি আমার ক্যারিয়ারটা শুরু থেকে শেষ পর্যন্ত পেরোল অ্যাকাউন্টিং এই দুটার মধ্যেই রাখছি। ওকে, তো আপনারা একটু এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আপনাদের ক্যারিয়ারটা ধরেন আপনি ব্যাংকে চাকরি করছেন, ব্যাংকে চাকরি করলেও এখন করেন আপনি অ্যাকাউন্টেন্ট, ব্যাংক আর অ্যাকাউন্টেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে। ব্যাংক যদিও আপনি মানুষের অ্যাকাউন্টই ম্যানেজ করেন, বাট ওই অ্যাকাউন্টেন্ট আর এই অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টস এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আপনি ব্যাংকের কাজটাকে আপনার যে ধরেন ডিপার্টমেন্ট, এমন একটা ডিপার্টমেন্টে দেখান যেখানে আপনি মূলত এই ধরেন অ্যাকাউন্টস পেয়েবলে ব্যাংকে অনেক ভেন্ডর লাগে না, এই ভেন্ডর ম্যানেজমেন্ট দেখান যে আমি ভেন্ডরের অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করছি, মানে আপনি ওইভাবে রিলেটেড করেন আর কি। তাহলে হবে কি, ধরেন একটা লোক মানে আপনার ইয়ে চাচ্ছে, ধরেন পেরোল একটা লোক চাচ্ছে, পেরোলের লোক চাচ্ছে, সে চাচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স, কারণ আপনার এক্সপিরিয়েন্স 12 বছর, কিন্তু 12 বছর কোনোটাই 5 বছর হয় না। ধরেন আপনি ফার্স্ট 3 বছর চাকরি করছেন ব্যাংকে, পরে 4 বছর চাকরি করছেন আপনার কনস্ট্রাকশন ফার্মে, তারপরের বছর চাকরি করছেন, তারপরে কয়েক বছর চাকরি করছেন ধরেন আপনি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, কিন্তু একই রিলেটেড হচ্ছে না। আপনার 5 বছর যে উনি চাচ্ছে, এই 5 বছর আপনার জব এক্সপিরিয়েন্স মিলতেছে না। বাট আপনি যদি একই শুরু থেকে শেষ পর্যন্ত একই ট্র্যাকে থাকেন তাহলে কিন্তু আপনার জব এক্সপিরিয়েন্স মিলে যাবে, তখন ওই জবগুলো আপনাকে শো করতে থাকবে লিঙ্কডইনে। আপনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডই দেখাবেন, যেখানেই ছিলেন আপনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডই দেখাবেন, এক লাইনে থাকতে হবে। একটা জিনিস দেখেন, আপনি যে এক্সপিরিয়েন্স গুলো দেখাচ্ছেন ওই এক্সপিরিয়েন্স গুলোর নিচে কিছু ডকুমেন্ট অ্যাড করার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা কোম্পানিতে ছিলেন, ওইখান থেকে আপনাকে রিলিজ লেটার দিচ্ছে না, এনওসি দিচ্ছে তো, দেয় তো যখন চাকরি ছেড়ে দেন, তাই না? দরকার পড়লে ওইটা আপলোড করে দেবেন যে হ্যাঁ আপনি যে আসলে ওখানে ছিলেন তার একটা এনওসি বা একটা রিলিজ লেটার আপনার কাছে আছে। অথবা ওই কোম্পানিতে আপনি কি কাজ করছেন ওই ধরনের কোনো কিছু, ধরেন একটা ওয়ার্কশপ করতেছেন সেটা একটা ছবি আছে। আমি কিন্তু এইভাবেই বলছি যে গ্রামীণ ফোনে থাকার সময় আমি কখনো চিন্তা করিনি যে আমার একটা ওয়ার্কশপ করতেছিলাম যেখানে আমি অ্যাজ এ ট্রেনার একটা করতেছিলাম, একটা হ্যাঁ একটা রোল একটা প্লে করতেছিলাম। তো আমি আমার অ্যাডিশনাল স্কিল হিসেবে দেখাইছি ট্রেনিং। আমার মেইন কাজ হচ্ছে পেরোল অ্যান্ড অ্যাকাউন্টিং, বাট অ্যাডিশনাল স্কিল হিসেবে আমি সব জায়গায় ট্রেনিং, প্রাণেও আমি ট্রেনিং করেছি, সেই ছবিগুলো আছে। কেউ কেউ ধরুন তুলে রাখছে হয়তো ফেসবুকে দিচ্ছে, আমি অনেকদিন পর খুঁজে পেয়েছি, আমি ওই দুটো ছবি দিয়ে রাখছি।
আমি অ্যাডিশনাল স্কিল হিসেবে অ্যাজ এ ট্রেন্ড আপের মানে এক্সপিরিয়েন্সটা ওখানে দিয়ে রাখছি। আমি যে ওই যে নাইট বয়ের সাথে একটা প্রজেক্ট করছিলাম ইয়াতে, আইওবিতে আইওবিতে ওইটার মানে ভিডিও কিন্তু আমি দিয়ে রাখছি, তাই না? তারপর ধরেন আমি ইসেরটা দিতে পারি নাই, জাহাঙ্গীরনগরেরটা, ওইটা তখন কি কারণে যেন তোলাও হয় নাই, ওটা নাই সাথে। আমরা কিন্তু ওখানেও একটা প্রজেক্ট করছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, মানে এই জিনিসগুলো কোনো কিছুই জীবনে আপনার ধরেন খেলনা না, সবকিছুই রাখতে হবে। তো আপনার প্রোফাইল যারা দেখবে মূলত, যে আপনার টার্গেট অডিয়েন্স, মানে যে আপনার টার্গেট কাস্টমার, সে কিন্তু এগুলো জানে। সে আপনাকে কল দেওয়ার আগে আপনার টোটাল প্রোফাইলটা সুন্দর মতো দেখে নেবে। ওই যে ডেসক্রিপশনের ব্যাপারটা বলছি, ডেসক্রিপশন কি দিবেন? ডেসক্রিপশনে প্রথম 3 লাইনের পর লেখা থাকে সি মোর, মানে ওখানে ক্লিক করলে ফুল ডেসক্রিপশনটা দেখে আপনার ব্যাপারে। তো ধরেন 90% ক্লায়েন্ট ওই সি মোরে ক্লিক করবে না। আপনি নিজে দেখেন, আপনি যখন নিজে কোনো স্ক্রল করেন, আপনি কিন্তু এত ডিটেল দেখতে চান, নিজের মতো করে চিন্তা করবেন সবকিছু, সেও দেখতে যাবে না। তার মানে আপনার প্রথম 3টা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম 3টা লাইনের মধ্যে এমন এমন কিছু ডেটা, এমন এমন, ধরেন আমি অনেক ভালো, আমি অনেক এটা পারি সেটা পারি, এইসব দিয়ে কিন্তু কেউ দেখে না। দেখে কি? ডেটা দেখে, যে আমি একটা প্রজেক্ট করছি যার ভ্যালু ছিল এত, এতজন স্টাফ ওখানে কাজ করছে, আমি এতজন স্টাফের এত টাকার বেতন এত মাস ধরে দিছি, এই যে ডেটাগুলো দিচ্ছেন আপনি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মানে বাইরের যারা ক্লায়েন্ট তারা এগুলো দেখে। প্রথম 3 লাইনে আপনার ডেটার উপর ডিপেন্ড করে সে সি মোড়ে দেখবে, আচ্ছা আরো কিছু আছে নাকি দেখি, বুঝছেন? তো এই সব কিছু হলো আপনাকে নক দেওয়ার জন্য। আপনাকে নক দেওয়ার পরে তারপর আবার আরেক খেলা শুরু হবে। আপনি কমিউনিকেট করবেন কিভাবে? তাকে কনভিন্স করবেন কিভাবে? ঠিক আছে? এখন দেখেন, ধরেন এইসব ব্যাপার হয় কি, কষ্ট করতে টুক করে একটা ক্লায়েন্ট পেয়ে গেলে বা একটা ওরকম চাকরি পেয়ে গেলে জীবনে আর কিছু করা লাগে না। বুঝছেন? যার কারণে আমি আসলে ওই যে ফাইবার আপওয়ার্কে সারাদিন রাত বসে থাকবেন, টুক করে একটা $20 কাজ পাবেন 25 দিন পর, 1 মাস পর, অথবা মাঝে মধ্যে টুকটাক একটু ফাইল, এইভাবে করে আসলে জীবন চলবে না। ফাইবার আপওয়ার্ক এর টার্গেটও থাকতে হবে যে ওখানে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আপনি পাবেন। আমার পরিচিত এক আপু আছে, রিসেন্টলি লেভেল 1 সেলার হয়েছে ফাইবারে। ওনার কিন্তু 2টা ক্লায়েন্ট অনলি, ফাইবার থেকেই পাইছে 2টা ক্লায়েন্ট, এবং এই 2টা ক্লায়েন্ট ওনাকে রেগুলার কাজ দেয়। নাম কি? মনি আপু? দেখেন নাম কি। আচ্ছা যাই হোক, আমরা এটা শুরু করি। আপনি দেখেন, কারণ 7টায় আবার আরেকটা ব্যাচ দিছে। আচ্ছা, আমরা জেরোতে তো আসবো কিভাবে এটা আমরা জানি, তাই তো? জেরো অ্যাকাউন্ট খুলবো কিভাবে, জেরোতে ঢুকবো কি। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠালো, যে ভাই আমার সফটওয়্যার হচ্ছে জেরো, তুমি ব্যাংক স্টেটমেন্টটা দেখো, তুমি এটা রিকনসাইল করতে পারবা কিনা আমার জেরোর সাথে। ঠিক আছে? এখন রিকনসাইলেশনের জন্য আপনার ফার্স্ট ডকুমেন্ট যেটা প্রয়োজন হবে সেটা কি? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া কিন্তু আপনি ব্যাংক রিকনসিলেশন করতে পারবেন না, তাই না? ব্যাংক স্টেটমেন্টটা কি জিনিস? ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকের হিসাবের খাতা, যেখানে সে আপনার হিসাবটা লিখে রাখে, তাই না? আর আপনার লেজার কি? আপনার লেজার হচ্ছে আপনার হিসাবের খাতা, যেখানে আপনি হিসাবটা লিখে রাখেন। আমরা যদি অ্যাকাউন্টিং থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে যাই, এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। ওকে? এখানে যদি যাই তাহলে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট পাবো, এইটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট, আপনার লেজার, আপনার রেজিস্টার, সোজা কথা আপনার খাতা। আপনার খাতায় আপনি ব্যাংকে কাকে টাকা তুলতে পাঠাচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন, কার থেকে নিচ্ছেন, এগুলো আপনি লিখে রাখেন। এখন ব্যাংকও তার মতো করে, আপনি যেদিন যেটা অর্ডার করছেন, একটা চেক পাঠাইলেন, টাকা দিল, ব্যাংক লিখে রাখলো আপনার আপনি এত টাকা তুলছেন। আপনি এত টাকা জমা দিলেন, ব্যাংক লিখে রাখলো আপনি এত টাকা জমা দিচ্ছেন, তাই না? এখন ব্যাংকের যে স্টেটমেন্ট, মানে ব্যাংকের খাতার যে হিসাবটা আপনাকে মাসে মাসে পাঠায়, এখন কিন্তু প্রতিটা ব্যাংক ইমেল করে পাঠায় দেয়, তাই না? পাঠায়। তো এইটা যখন আপনাকে পাঠাইলো, তখন আপনি ওইটা দেখে আপনার হিসাবটা ঠিক আছে কিনা, আপনার এখানে যে ব্যাংকের হিসাব করছেন আপনি, সেটা ঠিক আছে কিনা, এইটাকে সমন্বয় করাটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমন্বয়। ওকে? যে ওর হিসাব আর আমার হিসাব ঠিক আছে কিনা, ব্যাংকের সাথে আমার হিসাব মিলাইতে হবে। ওকে?
আচ্ছা, এখন এইটা যে শুধু মাস ওয়াইজ হবে তাও না, এটা কিন্তু আপনার 5 দিনেরও হতে পারে, 10 দিনেরও হতে পারে। ব্যাংক রিকনসিলিয়েশন আমি দিলাম ধরেন 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই 12 দিনের রিকনসাইল হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এখন ধরেন আমরা সিচুয়েশন কি কি পেতে পারি? সিচুয়েশন পেতে পারি, আপনাদেরকে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাই। এটা ধরেন মেট্রো ব্যাংক, হ্যাঁ? এই মেট্রো ব্যাংকের একটা স্টেটমেন্ট আপনারা হাতে পাইছেন। হাতে পাওয়ার পর মেট্রো স্টেটমেন্ট তো আপনি হাতে পাইলেন, তারপর ক্লায়েন্টকে বললেন যে আমাকে তোমার জেরোর অ্যাক্সেস দাও। জেরোর অ্যাক্সেস দিল, আপনি জেরোতে ঢুকলেন। ঢুকে দেখলেন যে জেরোতে একদম সব ফকফকা, কিচ্ছু নাই, মানে ব্যাংক অ্যাডই করে নাই। এরকম সিচুয়েশন পেতে পারেন কিনা? পারেন। তার মানে আমাদের প্রথম কাজ হবে স্টেটমেন্ট হাতে পাওয়ার পর ব্যাংকটাকে অ্যাড করা, নাকি? ব্যাংক এখানে অ্যাড না করলে তো আপনি রিকনসাইল করতে পারবেন। ওকে, তাহলে যদি আমরা ব্যাংক অ্যাড করতে যাই তাহলে আমরা কিভাবে করব? অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টে যাব, গিয়ে এখানে আমরা দেখাইছিলাম কিন্তু যে জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নর্মাল অ্যাকাউন্ট নাকি দেখায়নি, এটা দেখে নাই। আচ্ছা, ঠিক আছে, নর্মাল অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই নর্মাল অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক অ্যাড করলে কিন্তু হবে না। ওকে, এর দেওয়া আছে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে দিব। আচ্ছা, এখানে দেখেন আমরা যেটা করব, এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে না, আমরা কুইক বুকে পেয়েছিলাম না, ট্রানজ্যাকশন থেকে পেয়েছিলাম চার্ট অফ অ্যাকাউন্ট, আর ঠিক এই যে কুইক বুকের এই মেনুটার নিচেই দেওয়া ছিল ব্যাংক ট্রানজ্যাকশন, ওখান থেকে আমরা ব্যাংক অ্যাড করছিলাম, মনে আছে কুইক বুকে? ওকে, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাংকের হিসাব। তো আমি যদি এখানে যাই, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে তো আমি অ্যাড করতে পারবোই, বাট আমি যদি ব্যাংক অ্যাকাউন্টে যাই, এখানে যদি দেখেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখান থেকেও অ্যাড করতে পারবো। তার মানে আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা মানে ব্যাংক স্টেটমেন্টটা হাতে পাইছি, সেটা হাতে পাওয়ার পর দেখলাম যে আমার এখানে ব্যাংক অ্যাড করা নাই, মানে ক্লায়েন্ট ব্যাংক অ্যাডই করে নাই। ঠিক আছে, এই সিচুয়েশন যদি আমরা পাই তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টে এসে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ওকে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব। দেওয়ার পর দেখেন এখানে বলছে যে এখানে ব্যাংক সার্চ করব। সার্চ করব কি? ফিল্টার বাই কান্ট্রি, যেমন আমার কান্ট্রি বাংলাদেশ এখানে লেখা আছে, হ্যাঁ? বাংলাদেশের কোনো ব্যাংক যদি আমি এখানে সার্চ করি আসবে না, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের নাম বলেন যদি সার্চ করি। সিটি ব্যাংক, সিটি ব্যাংক আছে? নাই। ওর ওর সাথে যেসব ব্যাংকের এগ্রিমেন্ট আছে সেই সব ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক নাই। ওকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ দিতে পারি। নাই, এটুকু দিলেই আসতো। এখানে কান্ট্রি সিলেক্ট করা তো বাংলাদেশ। হ্যাঁ, না এইচএসবিসি বাংলাদেশেও আছে, এইচএস স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশেও আছে, যেমন উরি ব্যাংক একটা আছে, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এগুলো সব হাবিব ব্যাংক, এগুলো সব বাইরের ব্যাংক। বাট বাংলাদেশের কোনো মানে তাদের তাদের অবস্থান বাংলাদেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে জেরোর কোথাও কোনো চুক্তি নাই। হাবিব ব্যাংক পাকিস্তানের। হ্যাঁ, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান। তারপর কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এটা দেন কোন দেশের? শ্রীলঙ্কা। উরি ব্যাংক একটা আছে, উরি ব্যাংক, চাইনিজ। ওকে, যেমন হচ্ছে আপনার এইচএসবিসি কি, হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন, মানে এটা হংকং এবং চায়না দুইটা মিলে আর কি, এটা অনেক বড় ব্যাংক। তো এখানে দেখেন এখানে আসবে না, কারণ কি এখানে ব্যাংক আমাদের এখানে নাই। তো আমাদের যাব আমরা এই যে অ্যাড উইদাউট ব্যাংক ফিডে, এখানে দুনিয়ার সব ব্যাংক তো আর এখানে থাকবে না, তাই বলে কি আমরা অ্যাকাউন্টিং করা বাদ রাখবো? আমরা দিব অ্যাড উইদাউট ব্যাংক ফিড। দেওয়ার পর এখানে একটু কি কি আছে একটু দেখবেন, টার্মস এন্ড কন্ডিশন দেখে আমরা কন্টিনিউ করব। দেখেন আমরা কি করছি, আমরা ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার পর দেখলাম ব্যাংক অ্যাড করা, ব্যাংকটা আমরা অ্যাড করছি। ব্যাংকের নাম কি ছিল এখানে? মেট্রো ব্যাংক, তাই না? মেট্রো ব্যাংক, ধরেন আমি লাস্ট, আচ্ছা মেট্রো ব্যাংকের এখানে কি ইয়া দেওয়া আছে নাকি দেখি তো। এইটা,
অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে? এই যে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার এইটা আমি কপি করে এখানে বসাই। তাহলে কি হলো, আমি মেট্রো ব্যাংকে যদি আমার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টও থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যাকাউন্ট নাম্বার কোনটা। ওকে, এরপর এটা হলো ব্যাংকের নাম। এরপর অ্যাকাউন্টের নাম কি হবে? এটা আমরা মেট্রো ব্যাংক দিই। ওকে, আচ্ছা, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নামটা হবে এখানে, এই যেটা বসাবো আমরা এখানে। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ যখন আমরা ব্যাংক অ্যাড করব, অ্যাকাউন্ট টাইপ দেখেন দুইটা পাবেন, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর হলো আদার। যদি ক্রেডিট কার্ড হয় তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করব, আর আদার মানে ক্রেডিট কার্ড ছাড়া বাকি যা আছে ব্যাংক অ্যাকাউন্ট সব হবে আদারে। কারণ ক্রেডিট কার্ড সিলেক্ট করে তখন ওটা চলে যাবে লাইবিলিটি, আদারে দিলে থাকবে কি অ্যাসেট। বুঝছেন তো জিনিসটা? ওকে, এরপর অ্যাকাউন্ট নাম্বার ধরেন দিলাম, এটা অ্যাকাউন্ট নাম্বার, ও না সরি, এই অ্যাকাউন্ট নাম্বার কোনটা? চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমরা দিলাম 100। ওকে, কান্ট্রি বাংলাদেশ, এটা আমরা অ্যাড অ্যাকাউন্ট করি। এইখানে দেখেন ইম্পর্টেন্টলি ব্যাংকতে অ্যাড হয়েছে, কিন্তু কুইক বুকে আমাদের যেমন ছিল ব্যাংকের ওপেনিং ব্যালেন্স এবং মানে অ্যাজ অফ ডেট সাথে সাথে দেওয়া লাগতো, এখানে কি দিছেন? এখানে দেওয়ার কোনো অপশনই ছিল না কিন্তু ইনফ্যাক্ট। ওকে, এখন ধরেন সিচুয়েশনটা এরকম, আপনি ব্যাংক স্টেটমেন্ট হাতে পাইছেন, পাওয়ার পর দেখলেন ব্যাংকটা অ্যাড করা আছে কিন্তু কোনো ব্যালেন্স দেওয়া নেই, তাহলে এখন ব্যালেন্স দিবেন কি করে? মাথায় কি আসে বলেন? জার্নাল। আর আপু একটা বলছে জার্নাল করে দেওয়া যাবে, আর আর কারো মাথায় কিছু আসে? আমরা যখন ব্যাংকটা অ্যাড করছি তখন ব্যালেন্স দেওয়ারই তো অপশন ছিল না। ওকে, দেখেন জেরোতে জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দেওয়া যাবে না, বুঝছেন? জেরোতে জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দেওয়া যাবে না। জেরোতে ওপেনিং ব্যালেন্স দিতে গেলে এই যে প্লাসে যেতে হবে, করতে হবে রিসিভ মানি অলওয়েজ, ঠিক আছে? রিসিভ মানি করবেন। রিসিভ মানি করার সাথে এখানে সবগুলো, এখানে আমাদের একটা ব্যাংক তো একটাই দেখাচ্ছে, এখানে সব ব্যাংকের চলে আসবে কোন ব্যাংকে আপনি মানি রিসিভ করতে চাচ্ছেন। এটা টিক দিলাম, দিয়ে দিলাম নেক্সট। এখন দেখেন রিসিভ মানিতে এখানে কি বলছে, এই যে ফ্রম, কোথা থেকে টাকাটা এসছে, এটা অবশ্যই আমাদের একটা কন্ট্যাক্টের নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট মানে কি, এখানে সাপ্লায়ার আর হচ্ছে কাস্টমার। সাপ্লায়ার কাস্টমার এখানে আলাদা থাকে না, কন্ট্যাক্ট একসাথে থাকে। ওকে, যখন আপনি কারো কাছে কিছু বিক্রি করেন সে চলে যায় কিসের লিস্টে? কাস্টমার। আর কারো কাছ থেকে কিছু কিনলে সে চলে যায় সাপ্লায়ার লিস্ট। তার মানে এখানে ফ্রম কার কাছ থেকে পেয়েছেন এইটা আমাদেরকে অ্যাড করতে হবে। দেখেন ওপেনিং ওপি লিখলাম, বলতেছে এরকম কিছু নাই, এখানে আমরা নিউ অ্যাড করব। ওপেনিং ব্যালেন্স নামে আমরা একটা কন্ট্যাক্ট অ্যাড করব। কি ব্যাপার, অ্যাড নিউ আসে না কেন? সমস্যা, আচ্ছা আমরা একটু কন্ট্যাক্টে যাই। নিউ কন্ট্যাক্ট আসে না কেন? ওকে, অসুবিধা নাই। অল কন্ট্যাক্টে গেলে এখানে আমরা কোনো কন্ট্যাক্ট পাবো না, কারণ এখানে কোনো কন্ট্যাক্ট আমাদের এখানে অ্যাড করা হয়নি। ওকে, আমরা একটা কন্ট্যাক্ট অ্যাড করি, নো প্রবলেম। এই যে নিউ কন্ট্যাক্ট, হ্যাঁ, নিউ কন্ট্যাক্টে গিয়ে আমরা কন্ট্যাক্ট অ্যাড করব। এখানেও ঠিক কুইক বুকের মতো ম্যান্ডেটরি হচ্ছে কন্ট্যাক্টের নাম। এই যে দেখেন এখানে রিকোয়ার্ড লেখা আছে, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স দিলাম, দিয়ে বাকি আমার কোনো কিছু আপাতত দেওয়ার প্রয়োজন নেই। আমি সেভ অ্যান্ড ক্লোজ করলাম। আমার ওপেনিং ব্যালেন্স বলে একটা কন্ট্যাক্ট
অ্যাড হয়ে গেল। এই কন্ট্যাক্ট আমার কেন দরকার? এই যে চলে আসছে দেখেন, এই কন্ট্যাক্ট আমার দরকার শুধুমাত্র ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য। ওকে, এখানে দেখুন আমি রিফ্রেশ করি। ওকে, ফ্রম ওপেনিং ব্যালেন্স আসছে, ওপেনিং ব্যালেন্স ডেট কবে, আমরা চলে যেতে হবে স্টেটমেন্টে। স্টেটমেন্টে কত আছে? 1 ফেব্রুয়ারি 2020 টু 29 ফেব্রুয়ারি 2020, তার মানে 2020-এর ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা কি করব দেখেন, আমরা এখানে 2020-এ যাব আগে। এই যে এটার উপর ক্লিক করলে আমার সাল চলে আসবে 2020, তারপর যাব আমি ফেব্রুয়ারি মাস, তাই তো? ফেব্রুয়ারি মাস। ওকে দিলাম, দিয়ে আমাদের কত ছিল? 1 ফেব্রুয়ারি থেকে, তাই না? এই ব্যালেন্স ছিল কবে? 1 ফেব্রুয়ারি। এখন দেখেন আমরা দিব এখানে ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত আছে? যতটা ওপেনিং ব্যালেন্স আছে। ওপেনিং ব্যালেন্স কত আছে? সামারিতে গেলেই পাবো। সামারি ওপেনিং ব্যালেন্স কত? 399.47। এইটা যদি আমরা এখানে বসাই ইউনিট প্রাইসে 399.47, ওকে, অ্যাকাউন্ট কোনটা? সেলস। রিসিভ করতেছি তো, মানে ইনকাম দেখাইতে হবে না? ইনকাম অ্যাকাউন্ট কোনটা? সেলস অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, ট্যাক্স জিরো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিফল্ট 200 আছে। হ্যাঁ, ওই যে চার্ট অফ, আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাদের অ্যাড করা দেখে নাই? এগুলো সব আজকে দিয়ে দিব, নো প্রবলেম। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আমি কুইক বুক করার সময় বলছিলাম কিন্তু যে অ্যাকাউন্ট নাম্বারটা কুইক বুকে ম্যান্ডেটরি না, বাট জেরোতে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ছাড়া আপনি অ্যাডই করতে পারবেন না। এই 200 হচ্ছে কিসের অ্যাকাউন্ট নাম্বার? সেলসের অ্যাকাউন্ট নাম্বার। ওকে, ব্যাংক রিকনসিলিয়েশন করব। আপনাদের যে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এই দুইটা আমি আগে দেখাই নিচ্ছি। কারণ কি, ক্লাস শেষের দিকে এসে গুরুত্ব কমে যায়, তখন হচ্ছে মেইন জিনিসগুলোই হয় না। ওগুলো কি, কোনটা কিভাবে অ্যাড করবেন, এটা যদি আমি নাও করে ভিডিও দিই তাও পারবেন। কারণ এটার সাথে অলরেডি আপনারা অভ্যস্ত, কিছুই না, ওই ওটার মতো ফরম্যাট নামায়া জাস্ট এটাতে ইম্পোর্ট করে দিলে ইম্পোর্ট হয়ে যায়। ওগুলো কোনো বিষয় না, কিন্তু মেইন বিষয় হচ্ছে এগুলো। দেখা যায় কি, আর দুইটা ক্লাস গেলে তখন দেখা যাবে যে আর আপনাদের মধ্যে দুজনের মধ্যে, তিনজনের মধ্যে দুজন আসবেন না। এই জন্য আমি এইগুলো আগে শেষ করে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমরা ট্যাক্স রেট, ব্যাংকের ক্ষেত্রে কি বলছি, ট্যাক্স রেট অলওয়েজ জিরো দিবেন। কারণ কি, ব্যাংকে আমরা যা পাঠাচ্ছি সেটা কিন্তু ট্যাক্স অ্যাড করেই পাঠাচ্ছি। মনে আছে কথাটা? ধরেন একটা প্রোডাক্টের দাম 100, 10% যোগ হয়ে হচ্ছে 110, ব্যাংকে আমরা ট্রান্সফার করি কত? 110। ব্যাংক থেকে 110 পাঠাই না, তো ট্যাক্সটা চলে যায় কার কাছে? যার কাছ থেকে কিনছি তার কাছে, সে ট্যাক্স পেমেন্ট করে। আমি তো 110ই দিছি, আমার তো অ্যাডিশনাল আর কোনো ট্যাক্স নেই, যার কারণে আমরা ট্যাক্স রেট এখানে দিব কত? জিরো। আচ্ছা, এইটা আমরা করতেছি কি বলেন তো? এইটা আমরা স্টেটমেন্ট হাতে পাওয়ার পর আমরা দেখতেছি যে ব্যাংক অ্যাড করা আছে কিনা। অ্যাড নাই, অ্যাড করলাম। আর একটা সিচুয়েশন হতে পারে যে ব্যাংক অ্যাড করা আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, এখন ওপেনিং ব্যালেন্স দিব কি করে, সেটা এখন দেখতেছি। এখন ধরেন আপনি ওপেনিং ব্যালেন্স সবই ঠিক আছে, কিন্তু ওপেনিং ব্যালেন্স যে এইটা আছে ধরেন 500। ওপেনিং ব্যালেন্স কিভাবে দিবেন সেটা তো এখন জানলেন, বাট এটা দিলেন 500, দিয়ে আপনি করলেন এটাকে সেভ। তাহলে কি হলো দেখেন, সিচুয়েশন নাম্বার 3, আপনি স্টেটমেন্ট হাতে পেলেন। বেশি ঝামেলা লাগে? ওকে, এইটা আমি তো এখান থেকে ক্যান্সেল দিতে পারি, আমার এখানে তো কোনো সমস্যা নেই। এটার কি কোনো,
আচ্ছা, সিচুয়েশন 3টা কি পাইলাম? স্টেটমেন্ট হাতে পাওয়ার পর দেখলাম ব্যাংকও আছে, ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু দেওয়া আছে কি ভুল। আপনার ওপেনিং ব্যালেন্স ছাড়া তো আপনি রিকনসাইল করতে পারবেন না, প্রথম কথা। তার মানে ওপেনিং ব্যালেন্সটা আপনাকে আগে ঠিক করতে হবে একদম 100%। এখন যদি দেখেন ওপেনিং ব্যালেন্স, ডেট সবই মনে করেন ভুল আছে, তাহলে আপনাকে কি করতে হবে? আগে ওপেনিং ব্যালেন্স এবং ডেট আগে ঠিক করে নিতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা করবেন হচ্ছে, প্রথমে আপনি অ্যাকাউন্টিং থেকে গেলেন ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, অ্যাকাউন্টে যেয়ে দেখলেন কি, এখন কি দেখতে পাচ্ছেন? দেখেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওপেনিং ব্যালেন্সও আছে। আগে তো ওপেনিং ব্যালেন্স ছিল না, ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু দেওয়া আছে 500। আপনার দরকার কত? 399.47। এইটাকে কি করতে হবে? এই ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনার ওপেন করতে হবে। ওপেন হইলো? হওয়ার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এইখানে একটা ড্রপ ডাউনে ক্লিক করবেন, ঠিক আছে? ড্রপ ডাউনে ক্লিক করলে এটা কোথায় গেল? এটা বোধহয় ব্যাকে থেকে করতে হবে, একটা মিনিট। এডিট অ্যাকাউন্ট ডিটেলস, ফোন নাম্বার না, এখানে ইয়ে দেওয়া, আপনার ইয়ার অপশনটা দ্বারা ট্রানজেকশন, এইটা ওপেন করতে হবে। এই যে এটা ট্রানজেকশনটার উপরে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে যে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে দেখেন এডিট ট্রানজেকশন। এটা বুঝলেন কি? মানে আপনার ব্যাংকে ঢুকবেন, ঢুকে আপনি দেখলেন ব্যাংক, মানে স্টেটমেন্ট হাতে পাওয়ার পর জেরোতে ঢুকলেন, ব্যাংক আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, ওপেনিং ব্যালেন্স আপনি দিলেন। তারপরে সিচুয়েশন হচ্ছে ব্যাংক আছে, ওপেনিং ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স আছে ভুল। তখন ওই ট্রানজেকশনটা ওপেন করবেন, করে এই যে এডিট ট্রানজেকশনে যাবেন। এডিট ট্রানজেকশনে গেলে দেখেন আপনি এখন ডেটও চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যালেন্সও চেঞ্জ করতে পারবেন। তাহলে আমার এই ব্যালেন্সে কি হবে? 399.47 করে আমি জাস্ট আপডেট করে দিব। এখন দেখেন আমার ওপেনিং ব্যালেন্স 399.47। তার মানে জেরোতে আমরা ব্যাংক রিকনসাইল করতে গেলে ফার্স্ট পাবো, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট পেতেই হবে। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনার কি হবে না? রিকনসাইল হবে না। তো ব্যাংক স্টেটমেন্ট হাতে পেলে আপনি অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন, তাই না? প্রথম ইনফরমেশনটা কি? ব্যাংক কোনটা? মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংকের কোন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার? ব্যাংক কোনটা, কোন অ্যাকাউন্ট পাইলেন। পরপর আপনি জেরোতে ঢুকলেন, জেরোতে ঢুকে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসলেন, এসে দেখলেন কিছুই নেই, উনি কিচ্ছু করে নাই। তাহলে আমাদেরকে প্রথমে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কিভাবে করবেন এটা দেখছেন। এরপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট করার সময় দেখলেন কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়ার জায়গা নাই। তার মানে যদি আপনার ওপেনিং ব্যালেন্স দিতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই প্লাস নিউ আইকনে এসে রিসিভ মানি করতে হবে, এবং রিসিভ মানি করতে গেলে অবশ্যই একটা কন্ট্যাক্ট লাগবে, যার নাম থাকতে হবে ওপেনিং ব্যালেন্স। ওকে, কন্ট্যাক্টে আমরা ওপেনিং ব্যালেন্স অ্যাড করব, করে যেই ডেটের ওই ডেট ঠিক করে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করব, এবং অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে কি? অ্যাকাউন্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। সেলস, ওপেনিং ব্যালেন্স না, সেলস। ওপেনিং ব্যালেন্স থাকবে হচ্ছে কন্ট্যাক্ট, কাস্টমার বা সাপ্লায়ারের লিস্টে যেটা থাকে। ওকে, সেলসটাকে আমাদের অ্যাকাউন্ট ঠিক করে দিয়ে আমরা যে পরিমাণ আমাদের যে ওপেনিং ব্যালেন্স যেটা আছে সেই ওপেনিং ব্যালেন্স আমরা সেভ করে দিই। হ্যাঁ, সেলসটা অটোমেটিক আপনাদের করতে হবে না, অটোমেটিক থাকবে। আচ্ছা, এইটা গেল একটা। দ্বিতীয় কি জিনিস? যদি আমাদের ওপেনিং ব্যালেন্স থাকে এবং ভুল থাকে, তাহলে আমরা ওই ট্রানজেকশনটাতে ঢুকবো, ঢুকে অপশন থেকে আমরা এডিট করব। এডিট করলে দেখেন এখন আমাদের ব্যাংকের নামও ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স, ডেট সবই ঠিক আছে। এই সিচুয়েশনে আমরা নিয়ে আসলাম, তাই তো? এখন আমরা কি করব? আমরা এখান থেকে যাব। আচ্ছা, এত সময় লাগে আপু? একটু গরম করে দিচ্ছে, অসুবিধা নেই। এখান থেকে আমাদের যেটা করতে হবে, ওপেনিং ব্যালেন্সটাকে আমাদের এই ব্যাংকে ঢুকি, ব্যাংকে ঢুকে এটাকে আমরা আবার এই ট্রানজেকশনে ঢুকবো। হ্যাঁ,
আচ্ছা, ট্রানজেকশনে ঢোকার আগে একটা জিনিস দেখাই, দেখেন এখানে আপনাকে বলছে কি, এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2020-এর ওপেনিং ব্যালেন্স কত, এত, তাই না? রিসিভ এত, ব্যালেন্স এত। এখন এই জায়গায় স্ট্যাটাসে দেখেন দেখাচ্ছে কি আনরিকনসাইল্ড। এইটাকে আমাকে আগে রিকনসাইল করে নিতে হবে। আনরিকনসাইল মানে কি, এইটা আপনার ব্যাংকের স্টেটমেন্টে ব্যাংকের খাতায় তুলছেন, কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টে এখনো ফাঁকা। যখন আপনি রিকনসাইল করবেন তখন এটা আপনার চার্ট অফ অ্যাকাউন্টেও থাকবে, ব্যাংকটাতেও থাকবে, সমন্বয় করে ফেললেন আর কি। কুইক বুকে আমাদের এটা সমন্বয় করতে হয় না। যখনই আপনি অ্যাজ অফ ডেট দিয়ে দিয়ে দিচ্ছেন ওই কি বলে ওই ওপেনিং ব্যালেন্স, সাথে সাথে ওটার পাশে দেখবেন, আপনি যদি ব্যাংক ফিট থেকে ওটাতে ঢোকেন দেখবেন পাশে আর লেখা আছে, আর। আপনার মনে আছে যখন আমরা ক্যাটাগরাইজ করছি তখন ওখানে সি লেখা থাকতো, ক্যাটাগরাইজ, তারপর রিকনসিলিয়েশনের পর সবগুলো আর হয়ে যায়। হ্যাঁ, তো ওপেনিং ব্যালেন্স দেওয়া মাত্রই দেখবেন পাশে অটোমেটিক আর থাকে। এটা যেমন আমাকে রিকনসাইল মানে আনরিকনসাইল থেকে রিকনসাইল স্ট্যাটাসে নিয়ে যেতে হবে, কুইক বুকে ওপেনিং ব্যালেন্সটাকে নিয়ে যেতে হয় না, অটোমেটিক্যালি ওটা রিকনসাইল অবস্থায় চলে যায়। ক্লিয়ার? এখন আমরা করব কি, আমরা আবার এই ট্রানজ্যাকশনটা ঢুকবো, ঢুকে আমি এই অপশন থেকে মার্ক অ্যাজ রিকনসাইল, হ্যাঁ এখানে ক্লিক করব। ইয়েস। এখন দেখেন, এখন যদি আমি মেট্রো ব্যাংকে যাই, রিকনসাইল, তার মানে আমার এতক্ষণ ধরে আমি যা করলাম সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটাকে আমি গাধা থেকে মানুষ বানাইলাম। ওকে, মানে ওপেনিং ব্যালেন্স কিন্তু আপনার রিকনসাইলড অবস্থায় না থাকলে ব্যালেন্স মিলবে না, বুঝতে পারছেন? আর কুইক বুকে কি হয়, কুইক বুকে ব্যালেন্স জিরো হয়ে যায়, জিরোতে ব্যালেন্স জিরো হয়ে যায় না, ব্যালেন্স সেম হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এই যে এটা আমাদের ব্যাংক, হ্যাঁ ব্যাংক, তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে যদি ব্যাংক ফিডে আসি, ব্যাংক অ্যাকাউন্টে আসি, তাহলে আমরা একটা ব্যাংক পাবো। ব্যাংকটাকে যদি আমরা ওপেন করি তাহলে ব্যাংক ট্রানজেকশন গুলো দেখতে পাবো। ধরেন এখানে যদি আমার পুরোনো অ্যাকাউন্ট হয় তাহলে অনেক ট্রানজেকশন থাকবে, আর যদি পুরোনো অ্যাকাউন্ট না হয় তাহলে আমরা যে স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলো অনুযায়ী আমরা আসবো। ফার্স্ট আসবো কি, অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট দিব, অ্যাকাউন্ট আছে ওপেনিং ব্যালেন্স নাই, ওপেনিং ব্যালেন্স দিব, আর যদি না থাকে তাহলে তো আমরা ওপেনিং ব্যালেন্স একবার ঠিক মতোই বসাই দিব। আর ধরেন অ্যাকাউন্টও আছে, ওপেনিং ব্যালেন্সও আছে, ডেট ওপেনিং ব্যালেন্স দুটাই ভুল আছে, তাহলে আমরা এডিট ট্রানজেকশনে গিয়ে এটাকে ঠিক করে নেব। ওকে, এরপরে আমরা কি করব দেখেন, এখানে দেখেন দুইটা জিনিস দেখা যাচ্ছে, তিনটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে রিকনসাইল, একটা ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজেকশন। এই যে ব্যাংক স্টেটমেন্ট আর এই যে অ্যাকাউন্ট ট্রানজেকশন, ঠিক আছে, এই দুইটা জিনিস কি, এই দুটো জিনিস হচ্ছে দুই জনের খাতা। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকের খাতা, আর অ্যাকাউন্ট ট্রানজেকশন হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, এখন দেখেন এই যে ব্যাংক স্টেটমেন্টে এতক্ষণ এটা ছিল না, এখন দেখেন ওপেনিং ব্যালেন্সটা ব্যাংক স্টেটমেন্টেও রিকনসাইল, ট্রানজেকশন মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে এখানেও দেখেন রিকনসাইল। তার মানে রিকনসাইল করলে দুইটাতে মানে ম্যাচ করছে বলেই রিকনসাইল অপশন চলে গেছে। ওকে, আর এই যে এখানে দেখেন স্টেটমেন্ট ব্যালেন্স, এটা কত 399.47, এটা কিন্তু এতক্ষণ জিরো ছিল, রিকনসিল করার কারণে এটা 399.47 চলে আসছে। আর একটা হচ্ছে কি স্টেটমেন্ট ব্যালেন্স, আর একটা হচ্ছে কোথায় গেল, ডিফারেন্ট ব্যালেন্স। আচ্ছা, এই যে এইটা, এই দুইটা ব্যালেন্স হচ্ছে আপনার সমান হইতে হবে না, এই ব্যালেন্সটা কই, স্টেটমেন্ট ব্যালেন্স আর হচ্ছে একটা, দুইটা ব্যালেন্স থাকার কথা। ও আচ্ছা, এটা হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্স আর এটা হচ্ছে আপনার ইসের ব্যালেন্স। এই যে ব্যালেন্স দেখেন, এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্স এবং এই ব্যালেন্স এটা রিকনসাইল করার কারণে ওপেনিং ব্যালেন্স দুটো সেম হয়েছে, কিন্তু যখন আপনি এটা রিকনসাইল করবেন তখন এই ব্যালেন্স আর এই ব্যালেন্স, স্টেটমেন্ট ব্যালেন্স আর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দুইটা সেম থাকতে হবে। সেটা সেম কোনটা হবে, ক্লোজিং ব্যালেন্স সেম। ওকে, এখন কি করবেন দেখেন, এখন আপনি আপনার তো ব্যাংক স্টেটমেন্ট গুলো আপনার কি করতে হবে, আপলোড করতে হবে, তা না হলে আপনার মানে রিকনসাইল করবেন কি করে।
এখন আপনি এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে গেলে দেখেন আপনি 1 2 3টা সেকশন পাবেন। প্রথম সেকশনে আছে হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, ব্যাংক স্টেটমেন্ট। এই যে এই দুটো অপশন এখানেও আছে, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন এখানেও আছে। নিউতে গেলে পাবেন কি স্পেন্ড মানি, রিসিভ মানি আর ট্রান্সফার মানি। এখান থেকেও আপনি রিসিভ মানি করতে পারবেন। আমরা প্লাস নিউতে গিয়ে করছি তো, আপনি এখান থেকেও করতে পারবেন। যদি ক্রেডিট কার্ড হয় তাহলে করতে হবে স্পেন্ড মানি, ব্যাংক অ্যাকাউন্ট হলে করতে হবে কি রিসিভ মানি। আর যদি ধরেন যে আপনার কেউ আপনারই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করে ওপেনিং ব্যালেন্স দিচ্ছেন, তাহলে ট্রান্সফার মানি করতে হবে। ওকে, আচ্ছা। এরপর দেখেন রিকনসাইল অপশনে দেখেন রিকনসাইল অ্যাকাউন্ট, ব্যাংক রুলস, রিকনসিলেশন রিপোর্ট। এই তিনটা জিনিস আমরা করতে করতে এখন দেখব। সবশেষে আছে কি ইম্পোর্ট এ স্টেটমেন্ট, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। আমরা স্টেটমেন্ট ইম্পোর্ট করব। তাহলে আমরা মেট্রো ব্যাংক এই নাম্বারের ব্যাংকের এগেনস্টে আমরা ফার্স্টে ওপেনিং ব্যালেন্সটা ঠিক করে নিচ্ছি। এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলাম। ওকে, এখানে দেখেন তিনটা অপশন, আপলোড, ইম্পোর্ট সেটিংস আর হচ্ছে রিভিউ। ওকে, আর এখানে বলছে কি ডাউনলোড জিরো সিএসভি টেমপ্লেট। আমাদের কুইক বুকে কি ছিল না, টেমপ্লেট ছিল না, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপলোডের টেমপ্লেট ছিল না। আমরা নিজেরা ওটাকে ঠিকঠাক করে বসাইছি, তাই তো। এখানে টেমপ্লেট আছে, এটা হচ্ছে সুবিধা। তাহলে আমি ডাউনলোড দ্য টেমপ্লেট, এখানে টেমপ্লেট ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এটাকে আমি ওপেন করি। এখানে কি বলতেছে, ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। এই কয়টা ইনফরমেশন এখানে দিতে হবে। তার মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে ডেট আর অ্যামাউন্ট। এই দুইটা দিলে বাকি তিনটা যদি নাও থাকে তাও নিবে। বাট ডেসক্রিপশন তো আমাদের স্টেটমেন্টে থাকবেই, স্টেটমেন্টে ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনটা দিবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফরম্যাট। ফরম্যাটটা আপাতত রেখে রেখে দেই, আমরা চলে যাই আমাদের স্টেটমেন্টে। এখন এই স্টেটমেন্টটাকে আমরা কি করব, এই স্টেটমেন্টটাকে আমরা এক্সেল করব। যথারীতি আমরা সিএসভি মানে এক্সেল বা সিএসভি যেটাই করি আমরা করতে পারি। তাহলে ধরেন আমি এটা করে রাখছি, এটা একটু দেখাই আপনাদেরকে। এটাও না, এটা পরে। এই যে এটা আমরা যখন কোনো ওয়েবসাইটে দেই যে তোমার এটাকে তুমি আমাকে ইয়ে করে দাও, কি বলে, পিডিএফ থেকে এক্সেল করে দাও, তখন দেখেন এটা কিন্তু এইভাবেই আসে, তাই না। এর আগে আমরা ব্যাংক স্টেটমেন্টগুলো দেখছি না, এইভাবে আসছে। তো এইভাবে আসছে। এখন আমাদের প্রয়োজন কতটুকু, প্রয়োজন হচ্ছে শুধু ট্রানজেকশনের ডাটার প্রয়োজন, তাই না। তাহলে এখানে দেখেন ট্রানজেকশন ডেটা কতটুকু আছে, এই যে এতটুকু আছে, এই যে এখান থেকে ট্রানজেকশন, তাই না, ট্রানজেকশন থেকে এইটা মাঝখানে যে আবার ডেট টেট চলে আসছে, এগুলো আমরা কেটে দিব। কেটে দিয়ে এগুলো আমরা এখানে দেখেন ডেসক্রিপশন, খুব ছোট ছোট ডেসক্রিপশন। যদি এটা 2 3 লাইনে থাকে তাহলে আমাদেরকে 1 লাইনে আনতে হবে, 1 লাইনে আনতেই হবে, সেটা জিরোর ক্ষেত্রে হোক আর ইসের ক্ষেত্রে হোক। আপনাদেরকে আমি এখনই একটা লিঙ্ক দিই, পরে ভুলে যাব। এই যে এটা দেখেন, এইটাতে আপনি ফ্রিতে দিনে একটা স্টেটমেন্ট কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। ফ্রিতে, ফ্রিতে একটাই হয় এই এখানে। এইটা একদম হুবহু কিসের মতো আসে জানেন, একটা করে দেখায় আপনাদের। তাই নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও 1 লাইনেই আসে। এখানে অটোমেটিক ওই যে আমরা কনকাটিনেট দিয়ে যে করছিলাম না, ওই ম্যানুয়ালটা শেখার দরকার আছে। কারণটা হচ্ছে কি, যদি কখনো এই লিঙ্কটা কাজ না করে তখন কি করবে, করতে তো হবে। তো ম্যানুয়ালটাও জানেন, এখন অটোমেটেডটা জানলে আরো ভালো সময় কম লাগে, ঠিক আছে। এইটা যদি আমি একটু করে দেখাই আপনাদেরকে, আপনি যেটা পাইছেন ওইটাও এরকম। আচ্ছা, আপনার হলো ফেসবুক,
এই যে ধরেন এই যে একটা আছে, এটা ধরেন দিলাম, আপলোড করলাম, আপনাদের পরিচিত ব্যাংক দেখাচ্ছে কুইকবুকে যেটা করছি, হ্যাঁ, আপলোড দিলাম। এই যে কনভার্ট, এই কনভার্টে ক্লিক করব। দেখেন ডেট কুইকবুকে যেভাবে থাকে হুবহু, চেক নাম্বারটা ফাঁকা, ডেসক্রিপশন দেখেন সব এক লাইনে, ঠিক আছে। এটা ডিপোজিট, এটা উইথড্র, এটা ব্যালেন্স, একদম। এটা আপনার জন্য খুব ভালো, কিন্তু দিনে একটার বেশি করতে দিবে না, হ্যাঁ। এটা ডাউনলোড করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনিও নেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন, এইটা ওপেন করলাম। ওপেন করলে দেখেন, এইটা কি আমরা আপলোড করতে পারবো না? কারণ, আচ্ছা না, পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের ব্যালেন্সের ঘরটা আমাকে ডিলিট করতে হবে। ডেসক্রিপশনটা বড়। এই যে ব্যালেন্সের ঘরটা, এটাকে শুধু আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে কুইক বুকে কিন্তু ওই যে টু কলাম যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু দুই ঘর দুই লাইন আপলোড করা যায়, সিঙ্গেল লাইন ছাড়াও করা যায়। কোথায় আপলোড করার সময় টু কলাম সিলেক্ট করি, আর ওয়ান কলাম করলে তখন আমাদেরকে সিঙ্গেল লাইন আনতে হবে। তার মানে এই অবস্থায় কিন্তু আমরা কুইক বুকে এখনই এটা আপলোড করে দিতে হবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখি আমাদের ইয়ার ফরম্যাটে কি আছে বলেন। না, লিঙ্ক দিইনি, এখন লিঙ্ক দিব, লিঙ্ক তো আছে আমার কাছে, টেনশন করেন না। ওই আপুর কাছ থেকে নেন, আপুরটা আরো ভালো, আনলিমিটেড। এই যে এটা ফরম্যাট না, এই ফরম্যাটে আমরা কি করব, ডেট বসাবো, অ্যামাউন্ট বসাবো। এখানে অ্যামাউন্টের ঘর কিন্তু এখানে একটাই। ওকে, এখানে কি করতে হবে বলেন তো, অ্যামাউন্ট গুলা কিন্তু আমাকে অবশ্যই প্লাস মাইনাস দিয়েই বসাতে হবে। এখানে ওরা যে ফরম্যাট দিছে, এখানে কিন্তু উইথড্রল স্পেন্ড আলাদা কিছু নাই, কুইক বুকে অপশন দুইটাই আছে। আপনি উইথড্রল স্পেন্ড দুই লাইন দিয়ে বসাতে পারেন, অথবা প্লাস মাইনাস করে এক লাইনেও বসাতে পারেন, ঠিক আছে। তাহলে আপনারা এক লাইনের বিষয়টা জানেন, জানেন না এক লাইন কিভাবে করতে হয়? ওকে, জানেন। এরপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি করবেন, ওই যে ওখান থেকে নিয়ে এক লাইনে বসাই দিবেন ডেসক্রিপশন, ঠিক আছে। রেফারেন্স যদি কিছু থাকে দিলাম, রেফারেন্স না থাকলে নাই। চেক নাম্বার ম্যান্ডেটরি না, ঠিক আছে। এখন আসেন, আমাদের যে ইয়াটা আছে, এটা আমার কাছে করা আছে, আপনারা তো এগুলো জানেন, এই জন্য আমি আর এত ডিটেলে যাচ্ছি না। আমি যদি এইটা ওপেন করি, এইটা ওপেন করলে আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা দেখেন। ডেটের ঘরে কি আছে, ডেট। অ্যামাউন্টের ঘরে কি আছে, অ্যামাউন্ট। এটা কোনটা, এটা মেট্রো ব্যাংকেরটা কিন্তু। আপনারা যেটার সাথে পরিচিত না সেটা হচ্ছে পেই। পেই কুইকবুকে ছিল না, এখানেও থাকবে না। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, একটু কষ্ট করে বের করে নিতে হবে। বের করে নিলে যেটা হবে, এটা না দিলেও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট আপলোড হয়ে যাবে। কিন্তু পেই যদি আপনি দেন, তাহলে আপনার জন্য সামনে অনেক সুবিধা আছে। এই জন্য আমরা পেইটা বের করব। পেই কিন্তু শুধু যে আমার এক্সপেন্সের ক্ষেত্রে তা না, পেই আপনি কাউকে টাকা দেন বা টাকা পান, পেইর ঘরে শুধু তার নামটা বসে দিতে। কেমন, দেখেন এইটাকে আপনার প্লাস মাইনাস কেন হয়েছে এটা তো আপনারা জানেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এখন পেইটা আমরা কোত্থেকে পাইছি দেখেন, এই যে আমার এটা একটু বড় করে নিই, হ্যাঁ। দেখেন ডেসক্রিপশনে কি আছে, কার্ড পারচেজ 4 ফেব্রুয়ারি। এখানে কি আছে, এটা হলো ফেসবুক সংক্ষেপে লেখা, ফেসবুক। ফেসবুকে টাকা দেওয়া হয়েছে কার্ড থেকে, তাহলে পেই কে, ফেসবুক। এই জন্য আমরা পেইর ঘরে লিখছি ফেসবুক। তারপরটা কি, লিঙ্কডইন, লিঙ্কডইন। এই যে ইনড্র, আমরা উইথড্র বলছি, ওরা বলছে ইনড্র, মানে কি টাকা জমা হয়েছে। টাকা জমা হয়েছে জন্য কিন্তু এটা প্লাস। আপনি স্টেটমেন্টটা দেখেন, হ্যাঁ, কি, আচ্ছা ইনওয়ার্ড, সরি, ইনওয়ার্ড, আমি ইনড্র বলছি, ইনওয়ার্ড। আচ্ছা, এখানে দেখেন আপনার টাকা জমা হয়েছে কত, এই ইন ইন ইনওয়ার্ড পেমেন্ট কত, 900। তার উপরে আরো আছে, আরো আছে। এটা কত, 800। তার মানে এটা কিন্তু জমা, তাই না। জমাটাকেও এখানে পেই বলতেছে। পেই বলতে যে জমা দিক, মানে আপনার দরকার হলো নামটা, কে টাকা দিচ্ছে অথবা উইথড্র করছে তার নামটা দরকার। তাহলে দেখেন এখানে বলছে, এখানে কি হবে, এই যে ওকে।
তারপর দেখেন এগুলো বলছে কি এটাকে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট। এখানে আসলে আমরা এখানে পেইতে পেপাল লিখতে পারতাম, কিন্তু পেপাল আমরা লিখবো না। কারণ কি বলেন, কার কি মনে হয়? ইয়েস, ইয়েস। আমরা বলছি কি ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তার মানে ডিরেক্ট ডেবিট হচ্ছে কোথায়? পেপালে। ধরেন আমরা যদি এটা পেপাল বাদ দিয়ে বলি ডিরেক্ট ডেবিট বিকাশ বা নগদ, তার মানে টাকাটা গেছে কোথায়? টাকাটা গেছে কিন্তু আসলে নগদ। এই টাকাটা কোথায় খরচ হয়েছে, এটা কোথায় পাবো আমরা? পেপাল স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবো। মানে সে আসলে কি করছে? সে করছে ট্রান্সফার। সে কি করছে? তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেপালে ট্রান্সফার করছে। ট্রান্সফার করে ওখান থেকে সে পেমেন্ট করছে। এখানে দেখেন ডিরেক্ট ডেবিট হয়েছে, ডিরেক্ট সরাসরি চলে গেছে কোথায়? পেপালে। কোনো খরচের ব্যাপারে কিন্তু কিছু বলা নাই, ট্রান্সফার হয়েছে। এগুলো কিন্তু অনেক কমন সেন্স খাটাইতে হবে। কারণ এখানে দেখেন, আমি যদি এখন ডিরেক্ট ডেবিট চিন্তা করে যে পেপালকে আমার পেই বানা দিই, তাহলে কিন্তু হবে না। কারণ এই এক্সপেন্সটা পাবো কোথায়? এটা কিন্তু ট্রান্সফার। এক্সপেন্সটা পাবো কোথায়? পাবো হচ্ছে পেপাল স্টেটমেন্টে। ওকে, তাহলে দেখেন এখানে দেখেন কার্ড পারচেজ 5 ফেব্রুয়ারি, এটা কে? এই যে পেপালের থ্রুতে পেমেন্ট হচ্ছে কোথায়? ফাইবারে। তাহলে পেই কে? ফাইবার। এই যে নেমসকো, এটা কি? এটা হচ্ছে ওই যে নেম সিলোর মতো, মানে ওয়েব হোস্টিং সাইট, ওয়েবসাইট, সেখানে পেমেন্ট করছে। এই যে হ্যাঁ, নেম সিলো এখানে পেমেন্ট করছে, তার মানে এখানে পেই কে? নেমসকো। তারপর bluehost.com। এখন ধরেন এই bluehost.comটা কি জিনিস, এটা আমরা দেখবো কখন? যখন আমরা ক্যাটাগরি। আপাতত পেই কে? ব্লুহোস্ট। পেপাল গুলো দেখেন একটাও লেখা হয়নি। পেপাল আসলে পেই না। পেপাল হচ্ছে একটা ওয়ে, একটা মাধ্যম। পেপালের কিন্তু কোনো খরচ নেই। যদি এমন থাকতো পেপাল ফি, তাহলে আমরা ব্যাংক চার্জ বসাইতাম। ওকে, তাহলে আমার ধরেন এখানে তো অল্প করে ট্রানজাকশন, যদি এমন হয় যে আমার 300 ট্রানজাকশন আছে, এইটা কিন্তু আপনাকে খুঁটে খুঁটে একটু বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, 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 করেন, সমস্যা নেই, করেন, সমস্যা নেই। বাট এটা যদি আপনি না দেন তাও কিন্তু আপলোড নিবে, বাট এটা দিলে সুবিধা কি আমরা একটু পরে বুঝতে পারবো। ওকে, হ্যাঁ হবে, আপনি যদি বের হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমরা এইভাবে যতগুলো পেই পাবো আর কি। হ্যাঁ, যেমন দেখেন এখানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এটা তো কিন্তু ব্যাংক চার্জ, তাই না? হ্যাঁ, এটা কিন্তু কোনো মানে পেই নাই, যার কারণে আমরা দেই নাই। তারপর ট্রানজেকশন চার্জ আলটিমেটলি কি? ব্যাংক ফি, ব্যাংক চার্জ। ঠিক আছে, তো এগুলো এই জন্য দেওয়া হয়নি। আর পেপাল, অটোমেটিক ডেবিট, এগুলো সবই হচ্ছে ট্রান্সফার। তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? প্রথমে আমরা কি করব? ডাউনলোড করব স্যাম্পল ফাইলটা ডাউনলোড করে আমরা ওই আগের মতো ওই পিডিএফটাকে আমরা আগে এক্সেল বা সিএসভি তে কনভার্ট করব। কনভার্ট করে ওখান থেকে ডেটা নিয়ে আসবো এখানে। এখন কনভার্সনের তো ভালো ভালো সাইট চলে আসছে, এখন আর এত ঘাটাঘাটি করতে হবে না, একদম ডাইরেক্ট পেয়ে যাবেন। হ্যাঁ বলেন। না, না, এই সাইটগুলোতে ডেটের সমস্যা না, অ্যাকুরেট ডেট থাকে। ওইটাতে তো ভাই ম্যানুয়াল জিনিস আস্তে আস্তে, যেমন ধরেন আমি এটা পাইছি 2 সপ্তাহ আগে এই সাইটটা, আপু যেমন আরো আগে পাইছে। আপনিও শেয়ার দিয়েন, আমি একটু শেয়ার দিয়ে রাখি এটা। তাহলে যেটা হবে, এইটাতে ফ্রিতে দিনে একটা করা যায়, এক দিনে একটা করা যায়। ওকে, এইটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই। ব্যাংক রিকনসিলেশন শিখতেছেন, নেক্সট ক্লাসে শিখবেন হচ্ছে পেরোল। এর মাঝখানে আমি অনেক কিছু দিয়ে দিব, আজকে দিব। আমি ইচ্ছা করে এগুলো দেইনি, কারণ এগুলো আমার ক্লাসে করাইতে হবে, তা না হলে আপনারা শুধু ভিডিও দেখে অনেক কিছু বুঝবেন না। আর মাঝখানের যে জিনিসগুলো অ্যাড করা, ভাই অ্যাড করা খুব সহজ জিনিস। এগুলো আপনার ফরম্যাটেড, এগুলো আপনি পাবেন। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ফরম্যাটেড, এগুলো পাবেন। এগুলো আমি ভিডিও দিয়ে দিব, এগুলো দেখে দেখে করবেন। বাট এই যে এখানে অনেক প্রশ্ন আছে, এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন আর হচ্ছে পেরোল, এই দুটো আমি আগে করাবো। কারণ কি দেখা যাবে আর আর 2-1 সপ্তাহ গেলে মানে মানে কি বলে এটাকে, আপনারা হচ্ছে আগ্রহ হারায় ফেলবেন, দেখা যাবে 3 জন আসে, 3 জন আসবে না, তখন আমি আসল জিনিস শিখাতে পারবো না। ওকে, তো না, না, এই যে আপু সিলেক্ট চলে যাবে তার আগে তো একটু ভালো করে কিছু শিখাই দিতে হবে।
না, ওকে, সমস্যা নাই। দেখেন ওই দিন আপু আমাকে বলছিল যে রাত্রে আমার সময় হবে না, আমি বলছি হ্যাঁ হবে, অসুবিধা নেই। আমি বাসায় গেছি, যে আমার ছেলেটা খুব লাফালাফি শুরু করছে, এখন ওকে নিয়েও পারতেছি না, এর মধ্যে আপু ফোন দিতে, আমি বললাম, ঠিক আছে 5 মিনিট সময় দেন। ওর মার কাছে দিয়ে আসছি যে তুমি আগামী আধা ঘন্টা ওরা এই রুমে পাঠাবা না। সে সারা রাত জেগে থাকে, বুঝছেন, কালকে সারা রাত জেগেছিল। দিনে ওর ঘুম কিন্তু ও ঠিকই ঘুমায়, ও ধরেন 4টার সময় ঘুমাবে, সকাল 10টায় উঠবে। কিন্তু আমাদের তো ধরেন যে রাত শেষ হয়ে গেলে আর ঘুমানোর উপায় নেই, বুঝছেন। তো এই হলো জ্বালাতন করে। তো ওইটাই, ওই জন্য আবু বলছে 5 মিনিট সময় দেন, 5 মিনিটের মধ্যে বসে আপুর সাথে কিন্তু বসে প্রবলেম গুলো দেখছি। হ্যাঁ, এবং আসলেই কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, এবং একটা প্রবলেমের দুটো প্রবলেম সলিউশন এখন আমিও বের করতে পারি নাই। নতুন আপডেট আসছে, হয়ে যাবে, এগুলো আপডেট থাকে, হয়ে যায়। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, আপনি আজকে এরকম 10টা সাড়ে 10টার দিকে আমাকে ফোন দিবেন যে এখন আমার সময় দেন 10 মিনিট, আমি সময় দেবো, অসুবিধা নেই। আপনার কি প্রবলেম, আপনি গুগল মিটে বসে আপনার স্ক্রিন শেয়ার করে আপনি দেখাবেন কি কি সমস্যা। ওকে, ঠিক আছে। আর যদি আজকে না পারেন, সেক্ষেত্রে ওই যে কোনো দিন আপনি করবেন যে রাত 11:30টার পর আমাকে ফোন দিবেন। জনপ্রিয় গিগ আজকের ক্লাসের প্রথম অংশটুকু, যে অংশটুকুতে আপনি ছিলেন না, সেই অংশটুকু যে বলছি, এটা ক্লাস ভিডিও প্লে করে দিন। অবশ্যই। Okay. আচ্ছা, যাই হোক, এটা আমি লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। এখন আপনারা এই অংশটুকু বুঝতে পারছেন কিনা এটা বলেন। এই কি বলে, এক্সেলের অংশটুকু বুঝতে পারছেন কিনা। এখানে প্রথমে হচ্ছে আপনার ডেট, ডেটের পরে অ্যামাউন্ট, প্লাস মাইনাস কি জন্য কোনটা হয়েছে এগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে পেইটা আমরা এই ডেসক্রিপশন থেকে নিয়ে নিয়ে বসাইছি। আর এই দুটো আমার আপাতত দরকার নেই, কারণ এই দুটো আমার কাছে নাইও ইনফ্যাক্ট, কারণ স্টেটমেন্টে তো চেক নাম্বার লেখা থাকে না। ওকে, যার কারণে এটা দরকার নাই। এইটাকে আমি ক্লোজ করে দেই। সব সময় এগুলো ক্লোজ করে দিয়ে আপলোড দিবেন। ওপেন থাকলে অনেক সময় আপলোড নেয় না। একটা ফাইল ওপেন থেকে যদি আপনি আপলোড দিতে চান, তাহলে কিন্তু আপলোড অনেক সময় নেয় না। ওকে, তাহলে আমরা চলেন এখানে চলে যাই। আমরা এখন কি করব, এতক্ষণ কি করলাম, আমরা ওই যে ফাইলটা ফরম্যাট করে নিলাম। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে যাব, শো ফাইলে যাব, গিয়ে আমাকে যেতে হবে ডেস্কটপে, রাখছি কোথায় আমি বের করি না। এই যে এটা। ওকে, আচ্ছা দেখেন, এখানে কুইক বুকেও ঠিক সেম অপশনটা আছে। এখানে আপলোড হওয়ার পর যদি মনে হয় ভুল জিনিস আপলোড করছেন, এখান থেকে জাস্ট ডিলিট করে দিলেই হবে, আবার আপলোড করলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা আপলোড থেকে যাব এখন নেক্সটে। এখানে দেখেন এই যে ইম্পোর্ট সেটিংস, এই ইম্পোর্ট সেটিংসটা কুইকবুকের সাথে একটু ডিফারেন্স আছে আর কি। ডিফারেন্সটা কি, এখানে দেখেন বলছে কলাম হেডিং, প্রথম কলামের প্রথম লাইনটা কি বলছে, ডেট। হ্যাঁ, এখানে ডেট কি আছে, সিএসভি ফাইলে ডেট কি আছে, এইটা। হ্যাঁ, এখানে বলছে যে অ্যাসাইন টু ফিল্ড টু জিরো, এখানে ট্রানজাকশন ডেট। আমরা যদি এই এটাতে আবার যাই, এটা না, যেটা কেটে দিলাম, কোথায় রাখলাম, এখানে বের করি আবার। এই এটা দেখেন, প্রথমে কি আছে, ট্রানজাকশন ডেট, প্রথম ডেট কবে, 2 তারিখ। এটার সাথে মিল আছে কিনা দেখেন, এটা চেক করে নেবেন। 2 তারিখ, ঠিক আছে, সরি 5 তারিখ, মানে ফেব্রুয়ারির 5 তারিখ আর কি, ফার্স্ট ট্রানজাকশন, সেম ডেট আছে। হ্যাঁ, এরপরটা কি, অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত, 39.72 মাইনাস, মানে এক্সপেন্স আর কি। তাহলে যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, তারপরে আর কি আছে দেখেন, হুম, তারপরে দেখেন পে, এই ঘরে কি আছে, এটা হলো পেইড ঘরে এটা কি আছে, ফেসবুক। এটা একটু দেখি, ফেসবুক আছে ফার্স্টে, মানে এটা হচ্ছে রো ওয়ান, রো ওয়ানে সব ঠিক আছে কিনা এটা আমরা দেখলাম। হ্যাঁ, এখানে দেখেন ডেসক্রিপশনে এটাই আছে। তারপর রেফারেন্স কিছু নাই, রেফারেন্স আর আমরা চেক নাম্বার ফাঁকা রাখছিলাম, এখানে কিছু নাই। ঠিক আছে, এটা হচ্ছে রো ওয়ান। এখন যদি আমি এখানে নেক্সটে যাই, তাহলে পাবো আমি রো টু, সরি এখানে হলো রো টু, এই যে এখানে নেক্সটে গেলে আমি পাবো রো টু।
2 নাম্বার রোতে কি আছে। আপনারা যেটা করবেন এখন ধরে ধরে যদি 300টা পুরোটাই চেক করতে চান তাহলে তো সমস্যা, এটা দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই মাঝখান থেকে ধরেন যে 7, 8, 10 নাম্বার রো একটু চেক করলেন, এরকম কিছু কিছু জিনিস চেক করে নেবেন। যদি দেখেন যে 3-4টা চেক করার পর দেখেন যে জায়গা মতো সবই আছে, তাহলে তো ঠিকই আছে। এখন এখানে যে কাজটা আছে সেটা কাজটা কি, একটা কাজ আমরা মিস করে গেছি, সেই কাজটা একটু করে নিতে হবে এটা আপলোড করার আগে। সেটা কি, ধরেন আপনার স্টেটমেন্টে এন্ডিং ব্যালেন্স কত আছে এটা একটু দেখে নিন। কত, 320.07, তাই না? তাহলে আপলোড করার আগে আমরা কি করব, এখানে লিখব হচ্ছে 320.07 দিয়ে আমরা এটাকে অটো সাম করব। আচ্ছা, অটো সাম করলে কত আসলে 200, ও না সরি, আমরা ওপেনিং ব্যালেন্স দিব এখানে, ওপেনিং ব্যালেন্স দিব, সরি 399.47 সরি। এইটা দিয়ে আমরা এটাকে অটো সাম করে দেখবো যে আমাদের এটা এন্ডিং ব্যালেন্স মিলে কিনা, মিলছে? তাহলে এইটা কিন্তু ভুল করা যাবে না, এইটা আপলোড করার আগে অবশ্যই চেক করে নিতে হবে। এইটা চেক করে নেওয়া মানে আপনার ট্রানজাকশন সব ঠিক আছে। না, তারপরে একটা দুটো করতে হবে। তার কারণ কি, ধরেন আপনার ডেট চেঞ্জ হয়েছে কিন্তু সংখ্যা ঠিক আছে, ভুল করে আপনি ডেট উপরে পরে দিয়ে ফেলছেন, তাহলে ডেট অনুযায়ী কিন্তু আপনার অ্যামাউন্ট মিলবে না, কিন্তু টোটাল মিলবে, বুঝছেন? এই জন্য আপনার র্যান্ডমলি 5, 7, 10টা চেক করবেন। ওকে, তাহলে এইটা আমরা এখন আর প্রয়োজন নাই, এটা কেটে দিই। ওকে, তাহলে আর আচ্ছা এখানে কি আছে দেখেন, এখানে যদি আমরা নেক্সটে যাই ওইরকম একটা একটা করে পরের রো গুলো আমরা ডিটেলে দেখতে পাবো আর কি, কি ডেসক্রিপশন কি আছে আর অ্যামাউন্ট কি আছে। ওকে, তাহলে এটা আমরা কয়েকটা চেক করব, চেক করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে কিনা, তারপর আমরা যাবো নেক্সট। নেক্সটে যাওয়ার পর দেখেন এখন রিভিউ করতে বলছে পুরোটা। হ্যাঁ, এখানে পুরোটা দেখা যাবে। এখানে ধরেন আমরা মাস থেকে দুটো একটা 7 তারিখের ঠিক আছে কিনা দেখলাম। এগুলো দেখা খারাপ না, এগুলো দেখা ভালো, কারণ একটা মাঝখান থেকে ভুল হয়ে গেলে তখন পুরোটা নিয়ে গেছালে পড়ে যাবে। না না না, রেড মার্ক হয়ে থাকে কখন, কুইক বুকে কিন্তু এই সিস্টেমে থাকবে না, কুইক বুকে থাকবে কখন, যখন আপনার সেকশন আলাদা হয়ে যাবে, ধরেন একটার জায়গায় আরেকটা দিচ্ছেন তখন হবে। কিন্তু ধরেন সবই ঠিক দিছেন, এই অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখছেন আপনি 39 জায়গায় 49, এটা কিন্তু ভুল ধরবে না। আপনি যদিও শুরু থেকে দেখেই আসতেছেন তারপরেও একবার একটু দেখেন, এটা অসুবিধা তো নেই, একটা বার দেখলে তো সমস্যা নেই। আমরা এখানে কি করব, কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। ওকে, এখন দেখেন আমার স্টেটমেন্ট ব্যালেন্স কত এন্ডিং ব্যালেন্সের সাথে মিলছে। স্টেটমেন্ট ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল, 399.47, যখন আমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে রিকনসাইল করলাম তখন ব্যাংক স্টেটমেন্টে কি দেখাইছে, 39947, সরি 39947 দেখাইছে, তাই না? আর আমরা কি করলাম, আমরা যখন পুরোটা আপলোড করলাম তাহলে আমার এন্ডিং ব্যালেন্সের সাথে ব্যাংক স্টেটমেন্ট মিলে গেল, এইটা মিলে না, এটা অন্য জিনিস, কারণ এখানে আমার অন্যান্য লেনদেনও থাকতে পারে। ঠিক আছে, এইটাকে আমরা মিলাবো, এটাই তো হচ্ছে আমাদের রিকনসিলিয়েশনের কাজ। ওকে, আপলোড দেওয়ার পর দেখেন এইখানে নিচে কি আছে, দেখেন এইখানে বলছে, প্রথমটাও সাজেশন দিচ্ছে, হ্যাঁ, এখানে দেখেন এটা হলো আমার ট্রানজেকশন, আর এইটা হলো আমার ব্যাংক, সরি এটা আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার ট্রানজেকশন। এখন এইটার সাথে এটা আমি ঠিক করব। দেখেন এখানে বলছে কি, একটা বলছে ম্যাচ। ওকে, ম্যাচ করলে যদি আপনার আগে, আমরা যেমন কুইকবুকে ম্যাচ পাইছি কোথায়, ক্যাটাগরি করতে যায় ম্যাচ পাইছি না, এখানেও ম্যাচ আছে, যদি আপনার আগে কোনো ট্রানজেকশন থাকে তাহলে এটা ম্যাচ করবে। ওকে, আমরা যদি এই রিকনসাইল অপশনে আসি আবার, এই যে রিকনসাইল অপশনে গেলেই আবার আপনি আগের পর্যায়ে চলে যাবেন। ম্যাচটা আমরা দেখতেছি, দাঁড়ান। ক্রেডিট কার্ড হলে কি হবে, জাস্ট উল্টাটা হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, আর কোনো সমস্যা নেই। হুম হুম, হ্যাঁ
হুম, ওপেনিং ব্যালেন্স এদের মিলবে তো। এখন দেখেন আমি বলি আপনার স্টেটমেন্ট ওয়াইজ ওপেনিং ব্যালেন্স কত ছিল? 399.47। স্টেটমেন্ট তো আমরা পুরোটা আপলোড করলাম, ওর কোনটা প্লাস হলো কোনটা মাইনাস হলো হয়ে স্টেটমেন্টে এন্ডিং ব্যালেন্স কত ছিল? 320.07। এটা তো মিলতেই হবে, কারণ এইটাই তো হিসাব নিকাশ করতে এটাই আসছে। তাহলে স্টেটমেন্ট ব্যালেন্স মিলছে। এখন ব্যাংক আপলোড করার পরে আমরা যে ব্যাংকের ট্রানজাকশনটা রিকনসাইল করলাম, রিকনসাইল করা মানে কি? আমার খাতায় হিসেবটা ছিল না, তুললাম। যদি না ভুল থাকতো তাহলে কেটে ঠিক করতাম, ম্যানুয়াল যদি আপনি চিন্তা করেন, তাই তো? তার মানে ওপেনিং ব্যালেন্সটা আমি ব্যাংকের খাতার থেকে নিয়ে আমার খাতায় তুলছি, যার কারণে এখানে এখনো ব্যালেন্স ইন জিরোতে ওপেনিং ব্যালেন্সটাই দেখাচ্ছে। এখন যখন আমি ক্যাটাগরি শুরু করব, তখন একটা একটা করে ট্রানজাকশন আমার খাতায় ওঠা শুরু হবে, একটা একটা করে কমতে শুরু করবে এবং একটা পর্যায়ে ব্যালেন্স মিলে যাবে। বুঝতে পেরেছেন কি? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে প্রথমটা আমি দেখলাম ম্যাচ, ম্যাচটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর বলছে ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? ও একটা সাজেশন দিচ্ছে আমাকে, হ্যাঁ, সাজেশন দিচ্ছে কি, যে এই যে ট্রানজেকশনটা, এই ট্রানজেকশনটা হু মানে কে, ওই যে পেই লিখছি না, পেই, ওটা লেখার কারণে এই জিনিসটা এখানে চলে আসছে। কাকে দেওয়া হয়েছে? ওই বললাম যে ওইটা কষ্ট করে বের করে দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই দেওয়া হয়েছে কাকে? দেওয়া হয়েছে হচ্ছে ফেসবুককে। যখনই ফেসবুককে দিচ্ছেন, ও এখানে সাজেশন করতেছে এটা অ্যাডভার্টাইজিং পারপাস দেওয়া হয়েছে। আপনি কিন্তু এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন। যদি এখানে আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে কি করতে হবে? অ্যাড নিউতে যেয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এটা ফেসবুকে মানুষ অ্যাডভার্টাইজিংই দেয় নর্মালি, আমরা এটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরে নিয়ে ডিসকাস, এটা পরে জানবো। ডিসকাসটা আসলে কিছু না, ডিসকাস হচ্ছে যদি আপনি কোনো ট্রানজাকশন ওয়েটিং এ রাখতে চান, যে এখনো কোথায় দিবেন আপনি এখনো ঠিক করেন নাই, হ্যাঁ, তাহলে ডিসকাস অপশনে রাখতে পারেন, যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন বা এটা সময় লাগবে। এই ডিসকাস ছাড়া বাকি এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ম্যাচ আর একটা হচ্ছে ক্রিয়েট। আমাদের এখানে কোনো ম্যাচ আসে নাই কেন? কারণ ওই অ্যামাউন্টের কোনো কিছু তো আমরা এখনো আমাদের খাতায় নাই। ওকে, আমাদের খাতায় থাকলে কিভাবে ম্যাচ আসে সেটাও দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে যদি আমরা মাঝখানে এটা ওকে করে দেই, তাহলে এটা ক্যাটাগরি না। এইটা দেখেন, এটার ক্যাটাগরি করা কিন্তু কুইকবুকের থেকে সহজ, হ্যাঁ, এবং জেরোতে চেক এন্ড ব্যালেন্স অনেক বেশি কুইকবুকের থেকে। বাট কুইকবুক হয়ে গেছে পপুলার, ক্লায়েন্ট বেশি, এটাই। আচ্ছা, এখানে বলছি কি লিঙ্কডইন। লিঙ্কডইন যদি হয়, ও লিঙ্কডইনটাকে সাজেশন করতে পারে নাই, ধরতে পারে নাই, হ্যাঁ। তাহলে লিঙ্কডইনে আমরা এখানে সার্চ করি ওপেনিং ব্যালেন্স হু, পেইটাকে লিঙ্কডইন, লিঙ্কডইনে আমরা লিখি। সেটা কেন? নিউ কন্ট্যাক্ট। আচ্ছা, লিঙ্কডইন নিউ। আচ্ছা, এখানে মনে হয় এটা অটোমেটিক নিয়ে নিবে লিঙ্কডইন নিউ। আর হোয়াট, কোনটা লিঙ্কডইনে আমরা আসলে কি করি বলেন তো? লিঙ্কডইন থেকে আমরা কি করি? না, অ্যাডভার্টাইজিং হবে না। লিঙ্কডইন কিন্তু মূলত ডিফারেন্ট জিনিস। লিঙ্কডইন থেকে আমরা কি করি? আমরা লিঙ্কডইনে হবে কনসালটেন্সি অ্যাকাউন্টিং, এটা হতে পারে, অথবা শুধু কনসাল্টিং হতে পারে, হ্যাঁ। কারণ লিঙ্কডইনে আমরা এমন একটা ব্যক্তিকে খুঁজছি যার কাছে আমরা একটা সাজেশন নিব, বা যার কাছে আমি কনসালটেন্সি নিব। ওকে, লিঙ্কডইনে আমরা কনসালটেন্সি দিতে পারি, সাবস্ক্রিপশনও দিতে পারি, সাবস্ক্রিপশন হতে পারে। ওকে, এটা হইলো, এটাকে আমি ওকে দিলাম, দেখেন ক্যাটাগরি হয়ে গেল। ওকে, এখন আসেন আমরা ম্যাচে যাই। ডেট কত? 6 ফেব্রুয়ারি। আর নাম কি? শাহ। এর কাছ থেকে আমরা এটা কি রিসিভড, টাকা রিসিভ করছি কত? 800, তাই না? আসেন আমরা এখন একটা, এখান থেকে আমরা একটা রিসিভ মানি করি, হ্যাঁ। টাকা রিসিভ করছি না, রিসিভ মানি করি। রিসিভ মানি করি, আমার কন্ট্যাক্টের নাম হবে শাহ, ঠিক আছে, মেট্রো ব্যাংক। নেক্সট, এই যে ফ্রম কার কাছ থেকে আসছে?
শাহের কাছ থেকে আসছে। নিউ কন্ট্যাক্টে যাই, কিন্তু সমস্যা হলো এখান থেকে নিউ কন্ট্যাক্টটা শো করতেছে না। কন্ট্যাক্ট অ্যাড করে আসি আগে, তাই না? এই যে কন্ট্যাক্টে যাই, অল কন্ট্যাক্ট থেকে নিউ কন্ট্যাক্ট, এখানে গিয়ে কন্ট্যাক্টের নেম হচ্ছে SHAH, শাহ, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রিকোয়ার্ড না, দিলাম না আপাতত। ফার্স্ট, ও আচ্ছা, এর নামটা হচ্ছে, এটা তো শাহ লিখলেই চলে আসবে, তাই না? এটা তো কন্ট্যাক্ট শাহ। ওকে, আচ্ছা, এখন আমরা আসবো এখানে। এখানে এসে দেখি সে শাহের কাছ থেকে ডেসক্রিপশনে লিখি রিসিপ্ট ফর কোয়ান্টিটি 1, টাকা কত, 800 না? আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, ডেট কিন্তু ওই কুইকবুকের মতো অটোমেটিক আগের ডেটটা এসে থাকবে না, প্রতিবার ডেট চেঞ্জ করতে হবে। তাহলে ডেট ছিল 2020-এর ফেব্রুয়ারির কয় তারিখ, 6 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখ, তাই ছিল না? 6 ফেব্রুয়ারি 2020, তাই না? তাহলে আমার এটা 6 ফেব্রুয়ারি 2020, ঠিক আছে। একটা রেফারেন্স দিয়ে দিই। ওকে, অ্যাকাউন্ট কি, সেলস, ইনকাম তো সেলস ছাড়া হবে না। ওকে, কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, এটা এমনি দিছি আর কি। আপনি, আচ্ছা, এখন দেখেন, তার মানে আমি আমার খাতায় ফেব্রুয়ারির 6 তারিখে একটা এন্ট্রি করছি, ব্যাংক থেকে আমার টাকা ঢুকছে, আমি SMS পাই, এন্ট্রি করছি, সেটা ব্যাংক স্টেটমেন্টেও আছে। তার মানে ব্যাংক আমার খাতায় আছে, ব্যাংক স্টেটমেন্টও আছে, তার মানে কি ম্যাচ করার কথা। এখন আসেন, এখানে আসি, এখানে পেজটাকে একটু রিলোড দিই, দেখি কি আসে। ম্যাচ, গ্রিন হয়ে থাকবে এরকম। হুম হুম এই যে এটা হচ্ছে আমার খাতা, আমার খাতা আমি এন্ট্রি দিচ্ছি না, এটা 6 তারিখ, এই যে রেফারেন্স দেখেন, GFR স্পেন্ড, রিসিভ, এই যে রিসিভে আছে কত, 8,000। তার মানে এটা ব্যাংকের সাথে আমার এটা এই যে ম্যাচের ঘরে চলে আসছে, দেখেন ম্যাচ। তার মানে আপনি যদি আপনার খাতা ঠিকঠাক মতো মেনটেন করেন, এরকম ম্যাক্সিমাম ম্যাচ পেয়ে যাবেন। ওকে, এই জায়গায় আমরা কি করব, জাস্ট এখানে একটা ওকে ক্লিক করে দিব ম্যাচে। না, বেশিরভাগ এরকম থাকবে না, বেশিরভাগই থাকবে কেউ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডই করেনি, বুঝছেন? হ্যাঁ, এরপর আসেন এই যে পেপাল পেমেন্ট, ডিরেক্ট ডেবিট, পাইছেন পেপাল পেমেন্ট? এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা করব ট্রান্সফার, দেখাবো দাঁড়ান। আচ্ছা, কাকে ট্রান্সফার করছি, ধরেন, ও আচ্ছা, এখানে তো আমার করতে হবে কি, আমার পেপালে ট্রান্সফার করছি, তার মানে আমার পেপাল নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, এখানে দিই আমি পেপাল, পেপাল, না না, ও কন্টাক্ট আসলেও এখানে আমার দাঁড়ান, অ্যাকাউন্টিং আমি চার্ট অফ অ্যাকাউন্ট একটা অ্যাড করি আর কি। হুম, হ্যাঁ হ্যাঁ, কন্টাক্ট কাস্টমার সাপ্লাই, এখানে আমি একটা, পেপাল মানে কি ব্যাংক অ্যাকাউন্টই, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট যেভাবে করে, অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ, হচ্ছে পেপাল।
অ্যাকাউন্ট টাইপ আদার, শুধু ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড দিব, হ্যাঁ। আর এটা 101, এই অ্যাকাউন্ট নাম্বার মানে কি চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার, হ্যাঁ। অ্যাকাউন্ট কোড অপশনাল দিলাম না। ওকে, পেপাল আসছে। এখন এটা যদি আমি একটু রিলোড দিই, অ্যাড করলাম। আচ্ছা দাঁড়ান, এখানে একটা ট্রান্সফার অপশন থাকার কথা, ট্রান্সফার অপশনটা এই দেখেন ট্রান্সফার আছে। এতক্ষণ ট্রান্সফারটা দেখাচ্ছিল না কেন? কারণ আমার ব্যাংক একটাই ছিল, কোথায় কোথায় ট্রান্সফার করবো বুঝেন নাই। এইখানে আমি ধরেন ট্রান্সফারে দিলাম, দেওয়ার পর আমার এখন কি আসছে, পেপাল অ্যাকাউন্ট আসছে, হ্যাঁ। এখানে ধরেন আপনি ওই যে রেফারেন্স একটা দিলেন আর কি, এই রেফারেন্সে আপনি ট্রান্সফার করছেন, ঠিক আছে। এটা যদি আপনি ওকে দিয়ে দেন তাহলে কিন্তু ট্রান্সফার, এবং একটা পেপাল যখন আপনি ট্রান্সফার করবেন তখন কিন্তু বাকিগুলো সব সাজেশনে চলে আসবে। এই যে এটা ট্রান্সফার দেন, এটা ট্রান্সফার দেন, ওকে। এরপর এটা কি, ফাইবার, ফাইবারকে আমরা কি দিছি, ফাইবার ফাইবারের কাছে কি নিছি, ওই যে ইয়ার মতো কি বলে এটা, লিঙ্কডইনের মতো ফাইবার থেকে আমরা কাউকে না কাউকে হায়ার করছি, এটা দিব আমরা হচ্ছে সাবস্ক্রিপশন বা এই যে কনসাল্টিং অ্যাকাউন্টিং, অথবা কনসাল্টিং একটা আলাদা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ঠিক আছে। এগুলো যখন একবার করে অ্যাড করবেন না আর করতে হবে না, হ্যাঁ। ওকে, ওকে দিই। হুম, আচ্ছা এই নেমসকোতে আমরা কি দিছি, নেমসকোতে আমরা হচ্ছে ওয়েব হোস্টিং এর টাকা দিছি, এটা হবে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কই ছিল না একটা সাবস্ক্রিপশন, এই এটি, হ্যাঁ সাবস্ক্রিপশন, এটা হচ্ছে ওকে শো করে, রাইট। আর ওখানে তো ধরেন তুলে দেওয়ার পর আপনি এন্ডিং ব্যালেন্স ডেট দেওয়ার পর ও বলবে যে না ব্যালেন্স জিরো হয় না, না এগুলো কিন্তু ক্যাটাগরি হচ্ছে, এগুলো আপনি ক্যাটাগরি করতেছেন। মানে ব্লু হোস্ট কি, ব্লু হোস্ট কিন্তু ওই যে ওয়েব হোস্টিং, হ্যাঁ। এটা আপনি সাবস্ক্রিপশনে চলে আসবে। হুম, blue host। আচ্ছা এটা একটু দেখি তো, এগুলো সব আমার আনরিকনসাইল্ডে যাচ্ছে কিনা। সব রিকনসাইল অপশনে যাচ্ছে, অপশন। আমরা রিকনসাইল করতেছি তো, একটা একটা করে রিকনসাইল করতেছি না, ক্যাটাগরি এবং রিকনসাইলই তো হচ্ছে, মানে এটার সাথে ওটা সমন্বয় করেই তো যখন ক্যাটাগরিতে ফেলতে দিচ্ছি তখন তো রিকনসাইলই হচ্ছে আলটিমেটলি। আমার এটা আবার কি হলো, হ্যাঁ এটা আরো সহজ। আচ্ছা তাহলে আমরা এখানে আসি, ব্লু হোস্ট না, ব্লু হোস্টটা এখানে, ব্লু হোস্ট, ওকে চলে গেল। ও আচ্ছা সাবস্ক্রিপশন না, পেপাল তো সবগুলো সাজেশন চলে আসে, দেখেন ট্রান্সফার, হ্যাঁ। এই এটা, 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 পেপাল, ফাইবার একটা করছি না অটোমেটিক চলে আসছে দেখেন এখানে, হ্যাঁ। এটা খালি ওকে করে দেব, তারপর শাহ অটোমেটিক চলে আসছে, হ্যাঁ। এটা পেপাল, পেপাল গুলো সব ট্রান্সফার হয়ে যাচ্ছে।
নেমসকো একবার করছি দেখেন সাবস্ক্রিপশন অটোমেটিক চলে আসছে। পেপাল, 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 ফাইবার কনসাল্টিং চলে আসছে, নেমসকো চলে আসছে। এখন এটা কি আসে? মেইলচিম। মেইলচিমও কিন্তু হচ্ছে, না না না, মেইলচিম হচ্ছে এটা ওয়েব হোস্টিং এরই। হ্যাঁ, মেইলচিম ওদেরও ইয়ে আছে, মানে ওদের সাথে ইয়ে আছে। আচ্ছা, মেইলচিম এটা কি বলছে দাঁড়ান, ঠিক আছে, টার্বোট্যাক্স মেইলচিম আছে না পাশে, এইটাকে আমরা সার্চ করে দেখি না যে এটা আসলে কি জিনিস। মেইলচিম কি? মার্কেটিং অটোমেশন এন্ড ইমেল প্ল্যাটফর্ম প্লাগইনস, মানে এটা আলটিমেটলি ওই যে ওইটাই আর কি, ওয়েবসাইট ডেভেলপ করা বা ওয়েবসাইটের কোনো প্লাগইন নেওয়া, এটাই ইনটুইটিভ সার্ভিস হতে পারে, বাট এটা কি হবে আমাদের সাবস্ক্রিপশনে দিতে, সাবস্ক্রিপশনে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, তারপরে এগুলো যদি বা ধরেন আপনার ক্লায়েন্ট অন্য কোনো ক্যাটাগরিতে দিতে চায় সেটা শুনে নিতে হবে। ওকে, তাহলে নাম কি? কন্ট্যাক্ট, আর এটা যাবে হচ্ছে আমার সাবস্ক্রিপশন না। ওকে, এরপর এটা কিসে যাবে বলেন? ব্যাংক চার্জ বা ব্যাংক ফিজ দিতে পারেন। হ্যাঁ, ব্যাংক ফিজ, ব্যাংক ফিজ আছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটাও ব্যাংক ফিজ। দেখেন বলছে কি, স্টেটমেন্ট ব্যালেন্স 28 ফেব্রুয়ারিতে কত ছিল? 320.07। এখন আসেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে যান, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, স্টেটমেন্ট ব্যালেন্স 320.07, আর আপনার ব্যালেন্সও কত? 320.07। এখানে কিন্তু ওই কুইকবুক কিন্তু জিরো হয়ে যাবে না। ওকে, এখন আপনি কি করবেন? এখন আপনি যাবেন হলো অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে। হ্যাঁ, আচ্ছা, রিপোর্টের টোটালটা দেখা, এই যে রিপোর্টে, রিপোর্টে গিয়ে আপনি সার্চ করবেন রিকনসিলেশন রিপোর্ট। এই যে এখানে সার্চ করেন রিকনসিলেশন রিপোর্ট। এখন বলছে কি, আমাদের রিকনসিলিয়েশন রিপোর্ট কয়টা আছে? একটা, এই যে মেট্রো ব্যাংকেরটা দেখেন এখানে আছে। হ্যাঁ, এখানে বলছে কি 720.07, এটা ছোট হয়ে গেছে না, 720.07, আর এখানে 720.07 এটা আছে। এখন আমরা যদি এখানে এক কাজ করি, এটা হলো ডেট গুলো যদি আমরা সিলেক্ট করে দিই, এটা হলো 2020 সাল, তাই তো? টু, এই যে 2020 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 2000, কি বলে, না বিসমার্ক না, কাস্টম ডেট রেঞ্জ। ওকে, এটা আমরা 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত। Right? এটা কি উল্টা হয়ে গেল নাকি? 1 তারিখ থেকে 2020-এর ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত যদি আমরা আপডেট দিই, আপডেট দিই, এই তো কলম না,
কি ব্যাপার? ওহো, ঘটনাটা তো ঘটে আসছে উল্টা। ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন, এই ডেট এটা হবে হচ্ছে আপনার 2020-এর ফেব্রুয়ারি 1 তারিখ টু 2020-এর ফেব্রুয়ারির 29 তারিখ। ব্যাংক অ্যাকাউন্ট কোনটা? মেট্রো ব্যাংক। ঠিক আছে, এখানে ব্যাংক স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স কত? 320.07। এইটাকে যদি আমরা আপডেট দিই, দেখেন এখন রিকনসিলিয়েশন রিপোর্ট হচ্ছে এটাই। ঠিক আছে, ব্যালেন্স ইন জিরো 320, আর হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্স 320, এই দুইটা আপনার সেম থাকা মানে এখানে রিকনসিলিয়েশন সঠিকভাবে ডান হয়েছে। ওকে, এখন এইটাকে আপনারা কি করতে পারবেন, এইটাকে আপনারা এই যে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট পিডিএফ বা এক্সেল, আপনারা নর্মালি পিডিএফ এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে যদি ক্লায়েন্ট দেখতে চায় তাহলে এটাকে সুন্দরভাবে পাঠিয়ে দেবেন। রিকনসিলিয়েশন শেষ। অনেক সহজ না? জেরোটা হয় কি, জেরোটা আমরা পরে করার কারণে স্টেটমেন্ট ঠিক করতেই গেছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে জেরো আমরা পরে করার কারণে জেরোর আসলে অনেক কিছুর গুরুত্ব হারায় যায়। তো আমি এখন আপনাদের পরে যে আরেকটা ব্যাচ শুরু হবে, ওনারা আসতেছে, ওনাদেরকে আমি জেরক্স থেকে শুরু করবো, জেরোটা করবো আগে। আপনারা থাকবেন এই ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, থাকেন থাকেন যদি থাকতে চান। 7টা থেকে 9টা আজকে ফার্স্ট ক্লাস শুরু হবে না। সেম সেম ক্লাসে থাকতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওদের আজকে ফার্স্ট ক্লাস। আপনার সেকেন্ড ক্লাস থেকে থাকতে পারেন যদি মনে করেন যে আপনার, আচ্ছা আপনারা একটা কাজ করতে পারেন, যদি মনে করেন যে আপনারা তিনজন 7টা থেকে করবেন, জেরো যেহেতু ওদের 5টা ক্লাস হবে, জেরোর 5টা ক্লাস আপনারা আবার করতে চান, কোনো অসুবিধা নেই, 7টার সময় চলে আসবেন, 7টা থেকে 9টা করবেন। আপনার বাসা কই? এখান থেকে রিক্সা করে মতিঝিল যাবেন? এটা অবশ্য একটা কথা। আচ্ছা, আপনাদেরকে একটু জিনিসপত্র দিয়ে নিই আগে, হ্যাঁ আমাদের ক্লাস শুরু করব। আমাদের ক্লাস আরো 5টা ক্লাস করেন আমাদের সাথে, অসুবিধা নেই। তাইলে আরো সুন্দর মতো বুঝে যাবে। আচ্ছা, আপনাদেরকে বোঝা না দিলে আসলেই পারবেন না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো, কেন এগুলো প্রতিদিন নিজে নামায় রাখেন নাই? তা না হলে তো হবে না ভাই। আচ্ছা, এই যে ব্যাংক স্টেটমেন্ট এটা দিলাম, ওকে। আরেকটা জিনিস আপনাদেরকে দেই, সেটা হলো এটা আজকে থেকে দেখা শুরু করবেন। আপনাদের ক্লাসটা তো আজকে দিয়ে দিব, এর পাশাপাশি আপনাদের জেরোর যে ফুল কোর্স আমি যেটা করাইছি, এইটা একটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কটা দরকার পড়লে নিজে বাসায় যায় এই পুরোটা কপি করে নিজে একটা আলাদা করে রাখবেন। হুম হুম। হ্যাঁ, ডাউনলোড হয় না। আচ্ছা, ইউটিউবে ইদানিং একটু প্রবলেম করে, বাট আপনি লিঙ্ক, মানে অনলাইন লিঙ্ক তো আপনি আরো নিচের দিকে কিছু লিঙ্ক ট্রাই করেন, উপরের দিকের লিঙ্ক গুলো একটু ঝামেলা। হচ্ছে না?
মানে আমি কোনো ঝামেলা করি নাই, আমি একদম ডাউনলোড করার অবস্থায় রেখে দিচ্ছি। এখন তাহলে ডাউনলোড কেন হয় না, এটা একটু ওই লিঙ্ক গুলোতে একটু চেক করতে হবে। মানে এমন না যে আমি ডাউনলোড বন্ধ করে রাখছি, ডাউনলোড আমি একদম ওপেন আছি, যে কেউ ডাউনলোড করতে পারে। আচ্ছা দেখেন, আপনাদের এই যে জেরোর এই জিনিসটা দেখেন, আপনারা কোন ক্লাসে কি করানো হয়েছে, টপিকও লেখা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। এইটা আপনারা সংরক্ষণ করবেন, আজকের ক্লাসটাও আমি আপলোড করে দিচ্ছি, এটা তো আপনারা পাবেনই। আরেকটা হলো দেখেন, আপনার 5টা ক্লাস, সপ্তাহে একদিন রবিবার কোনোভাবে ম্যানেজ করতে পারেন কিনা, ওনাদের সাথে 5টা ক্লাস করেন। আপনি 5টা অফিস থেকে এখন পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? কঠিন অবস্থা হয়ে গেল। 5টা ক্লাস, হ্যাঁ ওনাদের সাথে যদি পড়তে পারেন তাহলে আপনাদের জেরোটা তো এমনিতে টুকটাক জানেন। ক্লাসটা 5টায় করলে আবার ভেজাল আছে, সামনে তো আবার 5টায় ব্যাচ ঢুকবে, তখন তো ওনারা সরতে যাবে না। ওকে, তো এখন আচ্ছা, মানে আমি বলতেছি না যে ওইটা করতেই হবে। 5টা ক্লাস না, আপনাদের নেক্সট ক্লাস হবে কি, পেরোল হবে না? তাহলে পেরোল ব্যাংক রিকনসিলিয়েশন শেষ, আপনার 3টা ক্লাস করুন আমাদের সাথে। 3টা ক্লাস একটু কষ্ট করলেন। আপনার এই রোডে ধরেন 9টার সময় যদি রওনা দেন, বাসায় পৌঁছতে 9:30, 9:30 কি অনেক রাত হয়ে যাবে এটুকু জায়গা দিতে? ঠিক আছে, আপনার জন্য অন্য ব্যবস্থা করতেছি, সুবিধা নেই। আচ্ছা তাহলে এইটা এগুলো পাইছেন। এখন আপনারা এই ব্যাংক রিকনসিলিয়েশন এটা করে আমাকে রিপোর্ট পাঠাবেন, তারপর আমি আরো স্টেটমেন্ট দিব। ওকে, আর নেক্সট ক্লাস পেরোল পুরোটা করাবো। এরপরে যেগুলো আছে এগুলো আমি শুধু ধরাই দেবো, আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখা শুরু করেন তাহলে আর আমার সাথে কথাই বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমারই ভিডিও, আমারই ক্লাস। আপনি যেটা করবেন, এই আগামী রবিবার আধা ঘন্টা আগে আসবেন। আমি এখানে কিন্তু 3টা থেকে থাকি, আধা ঘন্টা আগে আসবেন, আপনার দেখি কি করা যায়। হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। আর এগুলো বেশি দিন লাগে না, এগুলো 2 4 5টা ক্লাস হয়ে গেলে তখন দেখবেন যে সবই ঠিক হয়ে গেছে। উনি ক্লাস নিতে চায়, উনি অ্যাজ এ মেন্টর কাজ করতে চায়, হ্যাঁ, এটাই বলতেছে।